অসুবিধা কিছু নেই, সেগুলো আমরা মানে ধরো সাইকোলজি পার্ট গুলো আমরা রেকর্ডেড তো আছে বিষয়গুলো, সেগুলো লাইভ ক্লাসের। এবারে ওভারঅল আমরা আলোচনা করব, একটা ওভারঅল ক্লাসগুলো এগুলোর উপর করাবো, যে ঠিক আছে মানে সবগুলো শর্টে একটা মানে সবগুলোকে কম্বাইন্ড করে একটা কম্প্যাক্ট ক্লাস, সেখানে যে সমস্ত বিষয়গুলো আলোচনা হবে সেগুলো আমরা প্রত্যেকটা ইউনিট ধরে ধরেই করবো, ফিলোসফি সাইকোলজি যেগুলো আছে সেগুলো ধরে ধরেই করবো। আজকে প্রায় জুলাইয়ের আজকে 15 তারিখ, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি আমাদের আপনাকে কালকে ফোন করে ওটাই বলছিলাম স্যার, মানে কি বলুন তো, মানে আমরা লাইভ ক্লাস দেখছি তো ঠিক আছে, কিন্তু ওই ক্লাসের টাইমেই না স্যার কিছু প্রশ্ন মনের মধ্যে চলে আসে, যেটা মানে সঙ্গে সঙ্গে মানে একটু আপনাদের কাছে ক্লারিফাই করে নিতে পারলে নিজের একটু মানে স্যাটিসফ্যাকশন আসে, নিজের কনফিডেন্সটা বেড়ে যায়, ডাউটটাও ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ সেটা ঠিক, সেটা ঠিক আছে, সেটা আমরা মানে এরপরে বিষয়গুলো আমরা ওভারঅল কম্বাইন্ড আলোচনা করে করে এগোবো। সেটা না 10টা ইউনিট সবটাই ভালো করে আবার শুরু করা হবে, ঠিক আছে? এইটা মোটামুটি আমাদের টার্গেট ছিল যে জুলাইয়ের মধ্যে সমস্ত ইউনিট গুলো কভার করে তারপরে মানে আমরা তো একটা টার্গেট শিট দিয়েছিলাম, মানে আমাদের রোড ম্যাপ যে কিভাবে এগোবো, ঠিক আছে? আমার মনে হয় না তার থেকে আমরা বেশি পিছিয়ে আছি, মানে আমরা মোটামুটি করে এগোচ্ছি, কিন্তু স্ট্যাটিস্টিক্স এর পার্টটা তো এটা একটু টানতে সময় যাচ্ছে এটা। তো এই পার্টটা হয়ে গেলে তারপরে বাদ বাকি গুলো আমরা আলোচনা করবো। এবং আমি তো মানে মক টেস্ট তো পরে মানে পরে শুরু করবো ভাবছিলাম, যে আগে বিষয়গুলো পড়িয়ে নিয়ে মক টেস্ট শুরু করবো ভাবছিলাম, কিন্তু যখন দেখছি যে তোমরা মানে সবাই মোটামুটি বেশ সবারই যথেষ্ট ভালো, সেক্ষেত্রে ওই জন্য আমি মোটামুটি যখনই সুযোগ পাই একটা করে মক টেস্ট বানিয়ে দিয়ে দিয়ে দিই, ঠিক আছে? মানে মোটামুটি সপ্তাহে 2-3টে মক টেস্ট যাতে তোমরা পাও সেইটা বিষয়টাও আমি মাথায় রেখেছি আর কি। ওই যে টেস্টগুলো, ফাইনাল টেস্টগুলো সবাই দিচ্ছ বা প্রশ্নগুলো পাঠাচ্ছি, ওগুলো এখন একটু মানে শুরুর দিকটা তো মানে প্রথম প্রথম একটু সহজ প্রশ্ন বা বেসিক লেভেলের প্রশ্নগুলো থেকে বানানো হয়েছে। এই যে আগের মক টেস্টটা দিলে এর প্রশ্নগুলো করে কেমন লাগছে? স্যার প্রশ্ন ঠিক আছে, কিন্তু স্যার কনস্ট্রাকটিভিজম, তারপর স্যার সাবিত্রীবাই ফুলে, এগুলো স্যার আউট অফ সিলেবাস হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ কিছু কিছু বিষয়গুলো একটু রেডি হচ্ছে কয়েকটা। এবার স্যার আপনি যদি পারেন স্যার সাইকোলজি পেপার থেকে, ইভালুয়েশন পেপার থেকে, আর ওই গ্রেড এডুকেটর স্যার কোশ্চেন ওখান থেকে স্যার হচ্ছেই না, হ্যাঁ খুবই গ্রেড কম ওই হচ্ছে স্যার। এইবারেরটা হচ্ছে গ্রেড এডুকেটর থেকে ওই সাবিত্রীবাই ফুলের প্রশ্নগুলো ঢুকে গেছে, ঠিক আছে? ঠিক আছে, সেটা সে আমি পরে পরে সব করে কিন্তু নেবো। স্যার ওটা তো সিলেবাসের বাইরে স্যার, সাবিত্রীবাই ফুলে ওখানে উল্লেখই নেই। হ্যাঁ না না সাবিত্রীবাই ফুলে না উল্লেখ নেই, কিন্তু এইগুলো তোমার মানে কন্টেম্পোরারি এডুকেশনের ক্ষেত্রে না চলে আসে মাঝে মাঝে, বিশেষ করে কি বলতো। হ্যাঁ ঠিক, মানে সচিন কি ব্যাপার বলো তো, যে মানে সবই তুমি যদি এটা এক্সপেক্ট করে থাকো যে একটা মানে সিলেবাসে আউটলাইন আছে মানে এখান থেকে সবটা আসবে, সেটা না, মানে দুটো একটা একটু মানে ফেস করতে হবে, সেরকম মেন্টালি প্রিপেয়ার থাকাটাও ভালো। হ্যাঁ যেগুলো হচ্ছে কমন বিষয়গুলো, যেরকম মানে কমন বিষয়গুলো যেগুলো না সেগুলো আমাদের একটু পড়তে হয়, যেরকম এই যে মডার্ন, হ্যাঁ মডার্ন এই যে ধরো কন্টেম্পোরারি টার্ম গুলো, এই দেখো এই যে কন্টেম্পোরারি ইস্যু ইন এডুকেশন, হ্যাঁ। তো এই টার্মটা মানে হচ্ছে এখানে তোমার সমস্ত বিষয়গুলো কিন্তু তোমার যুক্ত হয়ে যায়, মানে ধরো আর এই যে কমিশন গুলো আছে এর বাইরেও কমিশনের বাদ দিয়ে যে তোমার সাংবিধানিক মানে শিক্ষায় যে সংবিধান আছে, যে কত রকম নম্বর ধারা টারা এইসব বিষয়গুলো আছে, নতুন যে পলিসি হচ্ছে বা কোনো স্কিম, সেটা সর্বশিক্ষা অভিযান হতে পারে, মিড ডে মিল হতে পারে, এতে হতে পারে, এগুলো মানে বিভিন্ন জিনিসগুলো একটু একটু যুক্ত হয় আর কি, ঠিক আছে? ওইগুলো বেসিক্যালি কমন কোশ্চেন কিছু, ওগুলো থেকে প্রশ্ন আসতে পারে বলে কিছু জিনিস রাখা হয়েছে, ওগুলো জাস্ট মুখস্থ করার মতো করলেই হবে, অসুবিধা কিছু নেই। আর একটু স্যার আমি জানি না, আমি মানে সেকেন্ড টেস্ট আমার কালকে একটু অসুবিধা ছিল বলে আমি সেকেন্ড টেস্ট এখনো দিইনি, ওটা আমি আজকে দেবো ক্লাসটার পরে। তো আমি জানি না সেকেন্ড টেস্টটা স্ট্যাটটাকেও ইনক্লুড করলে ভালো হয়, মানে প্রথম টেস্টটাতে স্যার স্ট্যাটের 5-6টা করে কোশ্চেন থাকে, কিন্তু বেসিক লেভেলেরই থাকে, ঠিক আছে? আমি শুরু করছি মানে কোনো স্ট্যাটের কোনো ক্যালকুলেশন কিছু দেখলাম না, মানে পরীক্ষায় না না এখানে কোনো কিছুতেই মানে বেসিক লেভেলের এই দুটো শুরু করলাম, তো একটু বেসিক লেভেলের ক্লাসগুলো মানে মক টেস্ট গুলো করছি। মানে ব্যাপারটা কি বলতো, এখানে তো অনেকজন আছো, অনেক রকম ক্যাটাগরি সবাই আছে। এবারে প্রথমে কনফিডেন্স মানে আমাদের এই জায়গায় মানে এই কম্পিটিটিভ এক্সাম হচ্ছে, যদি কনফিডেন্সটা লো হয়ে যায় না, তাহলে কিন্তু খুব সমস্যা। তো একটু মানে কনফিডেন্সটা বিল্ড হলে, যখন কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে যাবে তখন ভুল প্রশ্ন ঠিক হয়ে যাবে, আর যখন কনফিডেন্স হবে তখন কিন্তু মানে জানা কোশ্চেনও ভুল হয়ে যাবে, ঠিক কোশ্চেন গুলো ভুল করে। তো এইটার জন্য জাস্ট আমি বেসিক থেকে একটু একটু করে শুরু করছি, তারপরে সব মানে আমরা এগোবো কঠিনের দিক করে, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ইনভেস্ট করে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমি দেখলাম তো, মানে ধরো মাদ্রাসার পরীক্ষা যারা যারা দিয়েছেন এখানে,
বা সেই মোটামুটি ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তবে এবারে মানে প্রচুর আরো আরো বিশেষ কিছু ইনফরমেটিভ বিষয় আলোচনা করতে হবে। যাই হোক, তো আজকের ক্লাসে আমরা আর এক যে বিষয়টা আলোচনা করব বলে আজকের ক্লাসে আমরা বেসিক্যালি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডেটা এই সম্পর্কিত আমরা বিস্তারিত আজকের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। আর এই বৃহস্পতিবার তোমাদের একটা ক্লাস নেব, সেখান থেকে আমরা স্ট্যাটিস্টিক্স শেষ করব। সেখানে হচ্ছে এই সমগ্র স্ট্যাটিস্টিক্স এর ইউনিটের ওপর এমসিকিউ প্র্যাকটিস হবে, এবং বাদ বাকি যে বিষয়গুলো বাকি আছে যেরকম স্কাটোসিস কুইনেস একটু বাকি আছে, হ্যাঁ, আর কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনস, এই দুটো বিষয় এবং তার সঙ্গে এমসিকিউ মিলিয়ে পরের দিন হচ্ছে ফাইনাল ক্লাস নেব, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স এর উপর। সেটা হচ্ছে বৃহস্পতিবার ক্লাসটা নেব, এবং বৃহস্পতিবারের ক্লাসটা 8:30 8:30 থেকে শুরু হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডেটা এই জায়গাটা থেকে আলোচনা করব। এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে বিশেষ করে এখানে পাইচার্ট থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। তো অসুবিধা কিছু নেই, মানে বেসিক্যালি এইটা ইংলিশে আছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমি ভালো করে বলে দিচ্ছি, আশা করি বুঝতে কারোর সমস্যা হবে না। স্ক্রিনটা মোটামুটি শেয়ার হয়েছে। হ্যাঁ স্যার আরেকটা রিকোয়েস্ট ছিল, আমি বলিনি তো আপনার মানে করতে, সেটা হচ্ছে স্যার মানে আগের দিন আমি বলেছিলাম মানে স্ট্যাটের আপনি যখন এই যে মেটেরিয়ালটা আপনি ক্লাসের সময় ইউজ করেন না, মানে দেখি ওখানে অনেকটা মানে আরো বেশি ডিটেইলিং রয়েছে বা একটু মানে ভালো লাগে, তো একটু যদি শেয়ার করতেন আমাদের খুব ভালো আগের হতো। ক্লাসের পিপিটিটা কি আমি শেয়ার করিনি? না স্যার, আপনি মানে আগে দুটোই শেয়ার করতে মানে কোনো কারণে, হ্যাঁ মানে আমি একটু ওইটা এবং আজকে যেটা চাপিয়েছিলাম। এই যে গ্রাফিক্যাল ডেটা এটা আমাদের মানে আমাদেরকে যে মেটেরিয়াল পাঠিয়েছেন ওর মধ্যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের এই ব্যাপারটা নেই, তো একটু যদি এটা একটু মানে নোটগুলো খুব, হ্যাঁ ঠিক আছে, আমি একটা শেয়ার করবো। না আমি আমারও মনে হচ্ছিল আগের ক্লাসে তোমাদের রেকর্ডেড ক্লাসটাও আপলোড করা হয়নি, আমি কয়েকদিন একটু মানে চাপেই ছিলাম বিভিন্ন জায়গায়। যাই হোক, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, শেয়ার করে দিচ্ছি। তো বেসিক্যালি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডেটা, আমরা স্ট্যাটিস্টিক্স আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে স্ট্যাটিস্টিক্সে বিষয়গুলোকে উপস্থাপন করছে বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সে কি করে, ধরো আমরা মিন মিডিয়ান মোড এই যে বিষয়গুলো করছি বা বিষয়গুলো দেখছি, বিষয়গুলো আলোচনা করছি, এ হচ্ছে কি ম্যাথমেটিক্যালি অর্থাৎ গাণিতিক পদ্ধতির মধ্য দিয়ে আমাদের কাছে তথ্যগুলোকে তুলে ধরছে, যে গড়ে এত নাম্বার পেয়েছে, হ্যাঁ এই এতজন মিডিয়ানে আছে, রেঞ্জ এই বেরিয়েছে, এসডি এই বেরিয়েছে, এগুলো কি, এগুলো আমাদের ইনফরমেশন দিচ্ছে, ডেটাই দিচ্ছে। কিন্তু ডেটাগুলো কিভাবে প্রেজেন্ট করছে? ভায়া নাম্বার, ডিজিটের উপর, নাম্বারের উপর বা সংখ্যার উপর বেশ করে আমাদের ডেটাগুলো দিচ্ছে। তো বেসিক্যালি আমাদের ডেটা বা এই ইনফরমেশন গুলো, তথ্যগুলো এই সংখ্যা ছাড়াও আরো বিভিন্ন রকম ভাবে দেওয়া যায়, আরো একরকম ভাবে দেওয়া যায়, যেটা হচ্ছে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন। যখন তো আমরা ক্রিকেট খেলা দেখি বা মানে ক্রিকেট খেলার উদাহরণ দিই, আমরা ক্রিকেট খেলা দেখি, আমরা দেখতে পাই এক জায়গায় যে কত ওভার হয়েছে, কত রান হয়েছে, গড়ে কত রান হচ্ছে, কোন ব্যাটসম্যানরা ব্যাট করছে, তারা কে কত রান করেছে, পার্টনারশিপ কেমন হয়েছে, রানের ফ্লোটা কেমন, মানে রান রেট দেওয়া থাকে, রান রেট মানে রানের ফ্লোটা বেশি না খারাপ সেটা দেওয়া থাকে, কম্পেয়ার করা হয়, সবই ডেটা থাকে, দেখুন সবই ডেটা থাকে। এই যে সব ডেটা থাকছে সেগুলো কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে? সেগুলো ভায়া নাম্বারের সাহায্যে প্রেজেন্ট করা হচ্ছে, সংখ্যার সাহায্যে প্রেজেন্ট করা হচ্ছে। আবার খেলার মাঝে মাঝে দেখবে এইরকম চার্ট, এরকম টেবিল, এরকম পাই চার্ট, গ্রাফ, এরকম লাইন গ্রাফ, এরকম ভাবে গ্রাফিক্যাল মানে গ্রাফের সাহায্যে, অর্থাৎ বিভিন্ন রকম কালারফুল ডায়াগ্রাম, কালারফুল চার্ট, গ্রাফ, এগুলোর মাধ্যমে আমরা কি করি, ভিজুয়ালি বিষয়টাকে উপস্থাপন করি। তো এই এডুকেশন মানে খেলাধুলার ক্ষেত্রেও তো হয়, ক্রিকেট, ফুটবল এইসব বিভিন্ন জায়গায় তো ইউজ করি আমরা। এছাড়াও আমরা সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ম্যাথমেটিক্যাল, স্ট্যাটিস্টিক্স সব জায়গায় ইউজ করি, এবং বর্তমানে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এইটা কিন্তু সব জায়গায় ইউজ করা হয়, বিজনেস, মানে এডুকেশন, স্ট্যাটিস্টিক্স, ডেমোগ্রাফি, সমস্ত ক্ষেত্রে কিন্তু সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রেও গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাও করা হয়। তাহলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা বেসিক্যালি প্রেজেন্টেশন আমরা দুটো ওয়েতে করি, টেবিল আকারে একটা প্রেজেন্ট করতে পারি, আর একটা পিকচার মানে বেসিক্যালি টেবিল আকারে আমরা নাম্বারের সাহায্যে আমরা বেসিক্যালি প্রেজেন্টেশন ডেটাগুলোকে প্রেজেন্ট করার দুটো মাধ্যম থাকে। একটা হচ্ছে টেবিল আকারে কিরকম, এখানে একটা টেবিল আছে দেখতে পাচ্ছ, এই টেবিলটাতে সব ইনফরমেশন তো দেওয়া আছে, যে প্রথম জন যদি এটা আমরা মানে একটা ড্র করা হয়েছে, যে ঠিক আছে যে প্রথম জন 300 নাম্বার পেয়েছে, দ্বিতীয় জন 500 নাম্বার পেয়েছে, 3 নম্বর জন 100 নাম্বার পেয়েছে, 4 নম্বর জন 200 নাম্বার পেয়েছে, এরকম যদি আমরা ভাবে হিসেব করি, এখানে কিন্তু ডেটাগুলো অলরেডি
তোমার সামনে প্রেজেন্ট করাই আছে, কিন্তু এই প্রেজেন্টটা ভায়া টেবিল, ভায়া নাম্বার, যেটা আমি বললাম। আর একটা ভাবে ডেটাগুলোকে প্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে পিকচারাল প্রেজেন্টেশন থ্রু গ্রাফস। গ্রাফস এর সাহায্যে আমরা পিকচারাল প্রেজেন্টেশন করি, যার মধ্যে এই লাইন গ্রাফ, বার গ্রাফ, হিস্টোগ্রাফ, পাই চার্ট, ফ্রিকোয়েন্সি পলিগন, এগুলো এর মধ্যে যুক্ত থাকে। তো আজকে আমরা এই বিষয়ে, দেখো চার্ট বহুত রকম হয়, বিভিন্ন টাইপস হয়, ঠিক আছে। আমরা বেসিক যে চার্টগুলো আমাদের ক্ষেত্রে, আমাদের এডুকেশন বা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে ইউজ হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত হচ্ছে, দেখো প্রথমত আমরা টাইপস অফ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের যদি টাইপস দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইন গ্রাফ। লাইন গ্রাফ কি আমরা জানি, লাইন গ্রাফ হচ্ছে পার্টিকুলারলি একটা পয়েন্টের উপর বেস করে ভ্যালুগুলোর উপর। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন তো দেখা যাচ্ছে। স্ক্রিন কি আঁকার সমস্যা হচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে এখানে। দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু একটু দেখে রিফ্রেশ করো। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো লাইন গ্রাফ, লাইন গ্রাফ কি? লাইন গ্রাফ বেসিক্যালি আমাদের লাইন অনুযায়ী থাকে, ঠিক আছে। একটা মানে এটাকে বেসিক্যালি লেখচিত্র হিসেবে আমরা মানে বেসিক্যালি মানে ফ্রিকোয়েন্সি পলিগন টলিগনের মধ্যে যুক্ত থাকে। তো লাইন গ্রাফ আর কিছুই নয়। আমরা দেখি যে ধরো মানে একটা আমরা দেখি না, এরকম করে চিত্রগুলো থাকে। তুমি যদি শেয়ার মার্কেট টার্কেটের গুলো দেখো, এরকম আপ ডাউন করে দেখায়, ঠিক আছে। বা এই যে ক্রিকেটের স্কোর, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, ধরো তুমি ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা দেখছো, অস্ট্রেলিয়া এরকম IND লেখা থাকে। ধরো ইন্ডিয়ার রানের গড় এইরকম করে এরকম ছিল, আর অস্ট্রেলিয়ার রানের গড় এইরকম করে এসে এইরকম নেমে যাচ্ছে, ঠিক আছে। তো এইরকম এই যে গ্রাফ, এই যে লাইনের সাহায্যে আমরা কি প্রেডিক্ট করতে পারি? আমরা কি প্রেডিক্ট করতে পারি যে অস্ট্রেলিয়া কি হেরে যাচ্ছে, তাই না? ওর গ্রাফটা নিচে নেমে যাচ্ছে, রানের গ্রাফটা এখানে ফাইনালে এসেছে, তো এর গ্রাফটা নিচে নেমে যাচ্ছে। তাহলে আমরা প্রেডিক্ট করতে পারি যে ইন্ডিয়া মানে অস্ট্রেলিয়া হেরে যাবে, ইন্ডিয়া জিতে যাবে আর কি। তো বেসিক্যালি এই যে মানে লাইনের সাহায্যে যে গ্রাফ তৈরি করা হয়, সেটাকে বেসিক্যালি লাইন গ্রাফ বলা হয়। এবারে আমরা এগুলো আলোচনা করবো, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের কি নিয়ম, সূত্রগুলো আমরা দেখবো। তার আগে বেসিক্যালি এগুলো একটু দেখো, এগুলো আমরা ডিটেলস আলোচনা করবো। লাইন গ্রাফের কত রকমের টাইপস হয়, কিরকম হয়, সবই করবো। ধরো এখানে একটা লাইন গ্রাফের এক্সাম্পল দেওয়া আছে। এখানে ধরো 4 জন ব্যক্তি, তাদের আছে ধরো তাদের ডেইলি ইনকাম দেওয়া আছে, ঠিক আছে। এইখানে এই এক্স, এই অক্ষরটাকে বলা হয় এক্স, ঠিক আছে। এইটা আগে দেখিয়ে নিলাম, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের এই চারটা আগে তোমাদের পড়িয়ে দিই। তো এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের কতগুলো বিষয় আছে, ঠিক আছে। এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে গেলে স্ট্যাটিস্টিক্যালি আমাদের দুটো অক্ষর নিতে হয়, ঠিক আছে। দুটো সরল লেখা নিতে হয়। একটা হচ্ছে এটাকে কি বলে, এটাকে বলে হরাইজন্টাল, হরাইজন্টাল। আর এইরকম ভাবে আমাদের একটা অক্ষ নিতে হয়, সেটাকে বলা হয় ভার্টিক্যাল একটা লাইন নিতে হয়, একটা হরাইজন্টাল লাইন নিতে হয়, ঠিক আছে। তো বেসিক্যালি প্লাস চিহ্নের মতো এই যে এই মানে সমান্তরাল লাইনটাকে এটা বলে হরাইজন্টাল, আর এটাকে বলে ভার্টিক্যাল, উলম্ব, ঠিক আছে। এই যে সমান্তরাল, নিচের দিকে যে সমান্তরাল লাইনগুলো থাকে, সেইটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় এক্স অক্ষ, আর এইটাকে বলা হয় ওয়াই অক্ষ, ঠিক আছে। এইবারে এই যে এক্স অক্ষ, এই যে মাঝের পয়েন্টটা, এই মাঝের পয়েন্টটাকে কি বলা হয় বলতো? মাঝের পয়েন্টটাকে ও ধরা হয়, ঠিক আছে। ও বা জিরো, মানে জিরো নয়, বেসিক্যালি ও হিসেবে রিপ্রেজেন্ট, জিরো হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। তো এই মাঝের পয়েন্টটাকে জিরো, মানে যে এক্স এবং ওয়াই যে তার যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুটাকে জিরো হিসেবে ধরা হয়। এইবারে এই মানে রেখাগুলো, সরল রেখাগুলো কিন্তু এখানে অ্যারো দেওয়া থাকে। কেন বলতো? এই যে দেখো অ্যারো দেওয়া আছে কেন বলতো? কারণ এইটা কিন্তু আনলিমিটেড, অর্থাৎ এখানে মানে শেষ হয়ে যায় না, কোথাও চলতে থাকে, কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা এই বিন্দুটাকে কি বলছি? ও, কেন্দ্রবিন্দু, ও বা শূন্য। এই অক্ষরটাকে বলছি আমরা এক্স, আর এইটাকে বলছি কি আমরা ওয়াই, ঠিক আছে, ওয়াই। এইবারে এই যে এক্স এর শূন্য থেকে আমরা যদি এক্স অক্ষরটা দেখি, যেখানে কেন্দ্রবিন্দু থাকছে, তার ডান দিকে কি থাকে? পজিটিভ ভ্যালু থাকে। তার ডান দিকে কি থাকে? পজিটিভ ভ্যালু, যুক্ত সংখ্যাগুলো থাকে। মানে ধরো জিরো আছে তো এখানে, +1, +2, +3 এরকম ভাবে থাকবে। আর এই বাম দিকে এক্স অক্ষের মানে কেন্দ্রবিন্দু থেকে বাম দিকে এটা হচ্ছে কি মাইনাস ভ্যালু থাকে। মানে ধরো এখানে জিরো হয়ে গেছে, তাহলে -1, -2, -3 এরকম থাকে। আবার এই ওয়াই অক্ষের ক্ষেত্রে কি? ওয়াই অক্ষের উপরের দিকটা হচ্ছে কি প্লাস ভ্যালু থাকে, আর নিচের দিকটা মাইনাস ভ্যালু থাকে, ঠিক আছে। এটা কি স্যার, এক্স অক্ষের বাম দিকটা এক্স ডট আর ওয়াই অক্ষের নিচের দিকটা ওয়াই ডট দিয়ে প্রকাশ করা হয় না স্যার?
হ্যাঁ 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 ওয়াই, হ্যাঁ মানে বেসিক্যালি এক্স ডট ওয়াই ডট, মানে আমি বোঝানোর জন্য বললাম। হ্যাঁ এটাও করা যেতে পারে, এক্স ডট ওয়াই ডট মানে বেসিক্যালি আনলিমিটেড, মানে হয় না, তাই ওইটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো যাই হোক, তো এইবারে তাহলে এই পজিটিভ ভ্যালু, কিন্তু আমরা যখন লেখচিত্র আঁকি তখন আমরা এই মাইনাসের দিকগুলো নিই, আমরা এরকম করে আঁকি না। এই এক্স অক্ষে আমরা কোনো ডেটার স্কোরকে লিখি, আর সেই সমস্যা, এইটাকে আমরা স্কোর গুলোকে লিখি, আর এইখানে আমরা কি লিখি, ফ্রিকোয়েন্সি গুলোকে লিখি, তাই তো? হ্যাঁ স্যার। এবারে এটা কেন লিখি, কেউ বলতে পারবে এটা কেন হয়? আমরা এই নিচটা নিই না, এই নিচটা, এই দিকটা নিই না, মাইনাসের পার্টগুলো নিই না, কেন নিই না? কারণ স্যার স্কোরের মিনিমাম ভ্যালু যখন দেখাবে তখন তো মানে পজিটিভই ভ্যালু প্রকাশ করা হয়, নেগেটিভের ভ্যালু থাকে আমরা ওটা করি না। সব ভ্যালু তো পজিটিভে প্রকাশ করা হয় না, একটু ঠিক আছে, কথাটা ঠিক মানে কাছাকাছি আছে। বেসিক্যালি দেখো আমাদের যে শিক্ষাগত ক্যালকুলেশন হয়, এডুকেশনাল যে ক্যালকুলেশন গুলো হয়, সেখানে কিন্তু কারোর মাইনাস হতে পারে না। আমি কারোর বুদ্ধি মাইনাস বলতে পারবো, আমি কারোর অ্যাটিটিউড মাইনাস বলতে পারবো, আমি কারোর পরীক্ষার রেজাল্ট, কোনো পরীক্ষার নাম্বার মাইনাসে আসবে, ম্যাক্সিমাম কোথায় আসবে? জিরো। সোশ্যাল সায়েন্সের কোনো গুণ আমি মাইনাসে বলতে পারবো যে তোমার মানে আইকিউ বা ক্রিয়েটিভিটি -1 হয় না, ম্যাক্সিমাম হচ্ছে জিরো। আবার সেই জিরোটা কি, সেই জিরোটা ট্রু জিরো নয়, আমরা ইন্টারভেনিং স্কেলে আলোচনা করেছি, ট্রু জিরো নয়। ঠিক আছে, তো এই জন্য বেসিক্যালি আমরা এই জন্যই আমরা এই চিত্রটার ক্ষেত্রে আমরা সাধারণভাবে এভাবে অঙ্কন করি, আমরা মাইনাসের দিকে যাই না, আমরা এটাকে এক্স অক্ষ বলে দিই, এক্স ডট বলে দাও, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, ওয়াই অক্ষ। তো এই হচ্ছে, এইভাবে আমরা বেসিক্যালি এর নিয়ম থাকে। তাহলে একটা প্রথম প্রিন্সিপালস হচ্ছে কি, প্রিন্সিপাল অফ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের প্রথম নীতি কি? প্রথম নীতি হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন গুলো সবসময় কিন্তু অ্যালজেব্রিক প্রিন্সিপাল ফলো করবে, মানে বীজগাণিতিক সূত্র বা বীজগণিতের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো প্রয়োগ করেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হবে। দ্বিতীয় হচ্ছে এই একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে কি থাকে, দুটো অ্যাক্সিস থাকে, দুটো সরলরেখা থাকে, একটা কি ভার্টিক্যাল এক্স, আর একটা হচ্ছে হরাইজন্টাল, আর একটা হচ্ছে ভার্টিক্যাল, সেটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, দুটো সরলরেখা, এই এক্স হচ্ছে হরাইজন্টাল এইচ, আর ভার্টিক্যাল হচ্ছে ওয়াই, ওয়াই এক্সেল হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে, এবং এভাবে আমরা চারটে কোয়ার্টাইলে ভাগ করি। চারটে কোয়ার্টাইল হচ্ছে তো, এই ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, ফোর্থ কোয়ার্টাইল। এই জায়গাটায় কি, এই জায়গাটায় পজিটিভ, ওয়াই এর ক্ষেত্রেও পজিটিভ, এই জায়গাটা পজিটিভ নেগেটিভ, আর এই জায়গাটা হচ্ছে তোমার নেগেটিভ পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। তো এইভাবে আমরা বেসিক্যালি রিপ্রেজেন্ট করি, যেটা আমরা এইখানটাই করলাম। কিন্তু আমাদের এডুকেশনের ক্ষেত্রে এই জায়গাগুলোর প্রয়োজন হয় না, আমরা এক্স ওয়াই কে এভাবে চিহ্ন দিয়ে তারপরে তার উপর লাইন গ্রাফ আঁকি, হিস্টোগ্রাফ আঁকি, যাই আঁকি আঁকতে পারি। ঠিক আছে, তো বেসিক্যালি পজিটিভ ভ্যালু রাইট, হ্যাঁ যেটা বললাম ওইগুলোই এখানে আলোচনা করা হয়েছে। তো এইভাবে আমরা কিন্তু ডায়াগ্রামটাকে করি। তো এই যে ডায়াগ্রাম, এই মানে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশন কি করে, এর সুবিধা কি? সুবিধা হচ্ছে এর সামারি অফ দ্য ডেটা which is easier to look at analysis। আমরা খুব সহজে অ্যানালাইসিস করতে পারবো, সহজে আমরা বিষয়গুলোকে সামারি আকারে, সারাংশ আকারে সমস্ত রিপোর্টটাকে আমরা সহজে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে চার্ট গুলো দেয়, গ্রাফ গুলো দেয়, এর সাহায্যে কি হয়, একদম একটা চার্টের মধ্যে, একটা গ্রাফের মধ্যে অনেকগুলো ইনফরমেশন তোমার সামনে তুলে ধরা হয়। তো এক্ষেত্রে কিন্তু টাইমটা অনেক সেভ হয়, এবং এখানে একটা বা তার বেশি ভেরিয়েবলকে একসঙ্গে যুক্ত করা যায়, যেটা আমি বললাম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার স্কোরের কম্পেয়ার করা হচ্ছে। হ্যাঁ, মানে অনেকগুলো ভেরিয়েবলকে একসঙ্গে করা যায়। এবারে এর অসুবিধা কোথায়? এর অসুবিধা হচ্ছে এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিন, মিডিয়ান, মোড এবং অন্যান্য স্ট্যাটিস্টিক্যাল বিষয়গুলো সম্পর্কে তুমি জানতে পারবে না। ঠিক আছে, এই বিষয়টা থাকে। এবং এই ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়াল পারসেপশন, সাবজেক্টিভিটি, এগুলো কিন্তু যুক্ত থেকে যায়। তো এই বিষয়গুলো এখানে মানে বেসিক্যালি মানে অ্যাডভান্টেজটা মানে কমই আছে, ডিসঅ্যাডভান্টেজটা বেসিক্যালি অ্যাডভান্টেজটাই বেশি এর। হ্যাঁ, তো এই যে সেখানে বিষয়গুলো বলি, তারপরে যাচ্ছে। তো এইখানে দেখো টাইপস অফ, যদি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের এরকম বার গ্রাফ হয়। বার গ্রাফ কি? বার গ্রাফ হচ্ছে এরকম একটা স্তম্ভের আকারে থাকে। হ্যাঁ, এরকম একটা স্তম্ভ, যেগুলো হচ্ছে বার গ্রাফ রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এবং হিস্টোগ্রাফ,
এই বার গ্রাফে আর হিস্টোগ্রাফের মধ্যে ডিফারেন্স কি? দেখো এই গ্যাপ গুলো আছে, এখানে কিন্তু গ্যাপ নেই। হ্যাঁ, এটা হচ্ছে পাই চার্ট, যাকে আমরা পাই চার্ট বলছি। ফ্রিকোয়েন্সি টেবিল আমরা এভাবে তৈরি করি লাইন গ্রাফ, হ্যাঁ ব্যাস লাইন প্লট বা এগুলো আমাদের অত প্রয়োজন নেই। বেসিক্যালি আমরা এই বার গ্রাফ, হিস্টোগ্রাফ, ফ্রিকোয়েন্সি পলিগন, পাই চার্ট, লাইন গ্রাফ এগুলো সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করব। ঠিক আছে, তার আগে আমরা একটু জেনারেল রুলস সম্পর্কে আর কতগুলো টার্ম দেখে নিই। তো বেসিক্যালি যখন তুমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, মানে একটা ডেটার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তৈরি করবে, তখন তোমাকে কতগুলো সাধারণ নিয়ম ফলো করতে হয়। নিয়ম কি? টাইটেল, সুইটেবল টাইটেল দিতে হয়। টাইটেল কি? এই দেখো এইরকম ভাবে বার গ্রাফ গুলো তৈরি, ধরো এই পাই চার্ট, এই বার গ্রাফ, এইখানে টাইটেলটা লিখতে হবে। ধরো বার গ্রাফ অফ ক্লাস 10 রেজাল্ট, বা এ কোম্পানির প্রোগ্রেস রিপোর্ট, প্রফিট অফ বি কোম্পানি, এন কোম্পানি, কোম্পানি, এরকম একটা ওর ওপরে বার গ্রাফ তৈরি করার সাধারণ নিয়ম হচ্ছে, প্রথমত হচ্ছে একটা, মানে বার গ্রাফ শুধু নয়, যে কোনো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করার জন্য প্রথমে আমাদের একটা টাইটেল, সুইটেবল টাইটেল ঠিক করতে হবে। ঠিক আছে, যার সাথে টাইটেলটা পড়ে বুঝতে পারে যে এটার কোন বিষয়ের উপর চিত্র দেওয়া হয়। তারপরে মেজারমেন্ট ইউনিট কিন্তু মেনশন করতে হয়। ঠিক আছে, মানে যে কোনো আমরা প্রেজেন্টেশন যখন করব তখন আমাদের কিন্তু মেজারমেন্ট ইউনিট দিতে হবে। ঠিক আছে, মেজারমেন্ট ইউনিট মানে এখানে কি 100, 200, 400, 600, 800 দেওয়া আছে, এ বি সি ডি দেওয়া আছে। এগুলো কি? এই এটা বেসিক্যালি ধরো এ বি সি ডি একটা কোম্পানির নাম। এখানে কি এটা টাকাতে হিসেবে আছে, না কেজিতে আছে, না কিলোমিটারে আছে, কিসে আছে, কি করে বুঝবে? তো বেসিক্যালি এই জন্য এর মেজারমেন্ট ইউনিট তোমাকে দিতে হবে, যে এখানে ইউনিট গুলো দিতে হবে, ইউনিট সংখ্যাটা আমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। 3 নম্বর হচ্ছে প্রপার স্কেল। আমরা যখন ডেটা প্রেজেন্টেশন করার জন্য আমাদের অ্যাকুরেট ম্যানারে, প্রপার ওয়েতে আমাদের এ করতে হবে। এবং ইন্ডেক্সন কি? ইন্ডেক্স মানে হচ্ছে যে আমাদের কালারটা, এই যে স্তম্ভ চিত্রগুলো করলাম তার কালার যাতে ঠিকঠাক হয়, শেপ যাতে ঠিকঠাক হয়, লাইন ডিজাইন এগুলো যাতে ঠিকঠাক হয়, সেগুলো আমাদের দেখতে হবে। এবং ডেটা সোর্স, যদি তোমার কোনো গ্রাফের ইনফরমেশন তুমি অন্য কোথাও থেকে পাও, তাহলে কিন্তু ডেটা সোর্স দিতে হবে। ডেটা সোর্স কি? নিচে যে এই ডেটাটা বা এই গ্রাফটা আমি এখান থেকে পেয়েছি, এর নিচে ডেটা সোর্স কিন্তু তোমাকে মেনশন করতে হবে। এবং বেসিক্যালি আমাদের প্রেজেন্টেশন কি? সিম্পল ভাবে তোমার লোকের সামনে সমস্ত ইনফরমেশন গুলোকে তুলে ধরা। তো কিপ ইট সিম্পল রাখাটা কিন্তু এটা জরুরি। আর প্রিন্সিপাল অফ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এই যেটা বললাম আমি, যে ওই জিরো অ্যাক্সিস থাকে, প্লাস মাইনাসে থাকে, এই বিষয়গুলো থাকে। ঠিক আছে, এই এখানে ওই বিষয়টাই আছে। তো এগুলো হচ্ছে মোটামুটি। তো আর একটা বিষয় এখানে আমি বলে দিই, লাইন গ্রাফে এখানে বেসিক্যালি আছে কিনা, যাই হোক বলে দিই। তো যখন তুমি ফ্রিকোয়েন্সি পলিগন বা লাইন গ্রাফ বা হিস্টোগ্রাফ এগুলো তৈরি করতে যাবে, তোমাদের আরেকটা আমাদের কিন্তু প্রিন্সিপাল ফলো করতে হয়। সেটা হচ্ছে, প্রথম প্রিন্সিপাল হচ্ছে এই যে ওয়াই অক্ষ এবং মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা কে কতটা লম্বা হবে বা কার দৈর্ঘ্য কিরকম হবে, সেইটা এটা অন্যান্য ক্ষেত্রে বেশি ইফেক্ট করে না। বিশেষ করে মানে পলিগন তৈরি করার পর বা হিস্টোগ্রাফ তৈরির ক্ষেত্রে এটা সমস্যা তৈরি হয়। তো এক্ষেত্রে আমাদের 75% রুল ফলো করতে হয়। 75% রুল সম্পর্কে নিশ্চয়ই সবাই জানো তো? যদি মানে 75% রুল মানে যদি দেখা যায় এক্স অক্ষটা, এই যে এক্স অক্ষ বা এক্স এক্সিস, এটা যদি 100 মিটার হয়, তাহলে y axis হবে 75 মিটার, হবে কত? y axisটা হবে 75 মিটার। এটা যদি 200 মিটার হয়, তাহলে এটা হবে কত? 150 মিটার। ঠিক আছে, মানে বেসিক্যালি তার 75%, এটা যেটা যতটা হবে তার 75% আমাদের y axisটা হবে। তাহলে কি হবে? আমাদের বিষয়গুলো শুনতে হবে। কিন্তু এই 75% রুলের কিছু অসুবিধা আছে, তখনও কিন্তু আমাদের চার্টের মাঝে সমস্যা হয়। তো এই জন্য আমাদের কিছু মনোবিদ বা মানে বেশিরভাগ ক্ষেত্রে কিছু স্ট্যাটিস্টিশিয়ান তারা বলছে যে 75% রুল ফলো করতে হবে না, তোমরা 4:3, হ্যাঁ মানে বেসিক্যালি 60 থেকে এই 75%টাকে 60 থেকে 80% এইটার মধ্যে রাখার চেষ্টা করেছে। 4:3 অনুপাত করতে হবে। 4:3 মানে কি? এইটা যদি তাহলে 100 মিটার হয়, তাহলে এটা কত মিটার হবে তখন? স্যার 4:3 মানেও তো স্যার 75%ই হয়ে যাচ্ছে। হ্যাঁ 75% হচ্ছে। আচ্ছা ও এটাকে, হ্যাঁ সরি এই 75% রুলটাকে 4:3 বলেছে। কিন্তু কিছু মনোবিদ বলছে যে 4:3 কিছু অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা যদি 60 থেকে 80%
রুলস মানে এরকম ভাবে নিয়ে ফলো করি, মানে এর মধ্যে রাখি, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। মানে আমরা রাখতেও পারি, এর মধ্যেও আমরা রাখতে পারি, ঠিক আছে। হ্যাঁ, মানে 4:3 ওটার মধ্যে হবে, ওটা 75%ই আসছে। 3 ভাগ, হ্যাঁ 3 ভাগ, হ্যাঁ 75%ই আসছে 4:3। আচ্ছা, এই 75% রুলস বা 4:3 রুলস। এছাড়াও কিছু কিছু জন বলছে 60 থেকে 80%-এর মধ্যে যে মানে রেঞ্জে রেখে করলেই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের নিয়ম, এইটা হচ্ছে নিয়ম। তো এরপর আমরা চলে যাচ্ছি লাইন গ্রাফ। লাইন গ্রাফ কি? লাইন গ্রাফ অলসো নোন এজ লাইন চার্ট। লাইন গ্রাফকে আমরা লাইন চার্ট হিসেবেও জানি বা লাইন প্লট হিসেবেও, যেটা একটা টুল ইউজ করা হয় কি ডেটা ভিজুয়ালাইজেশন, যেটাগুলোকে দেখার মতো করে উপস্থাপন করার জন্য এটা আমাদের ইউজ করা হয়। তো এক্ষেত্রে এই লাইন গ্রাফে, a line graph or line chart is a graphical presentation of data that display the relationship between two or more variables. দুটো বা তার বেশি ভেরিয়েবলস এর মধ্যে কি সম্পর্ক আছে সেটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা লাইন গ্রাফ ইউজ করি। ইট ইজ এ মেড বাই কানেক্টিং ডেটা পয়েন্ট উইথ স্ট্রেট লাইন। ডেটা পয়েন্ট গুলোকে আমরা যখন স্ট্রেট লাইনের সাহায্যে রিপ্রেজেন্ট করি তখন সেটাকে বলি আমরা লাইন, মানে লাইন গ্রাফ এবং যুক্ত করেন। বেসিক্যালি কিরকম, আমি যদি মনে করি যে এ ব্যক্তি পরীক্ষার রেজাল্ট, আমি যদি বলি এরা হচ্ছে ব্যক্তি, এখানে ম্যান ধরো, আর তাদের স্কোর, এ ব্যক্তি 50 পেয়েছে, বি ব্যক্তি 70 পেয়েছে, সি ব্যক্তি 40 পেয়েছে, ডি ব্যক্তি হচ্ছে ধরো নাও 80 পেয়েছে। তাহলে এর যদি আমি লাইন গ্রাফ তৈরি করি, তোমাদের তাহলে কি করতে হবে, আমাদের এইরকম করে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে বেসিক্যালি একটা এইরকম এক্স ওয়াই অ্যাক্সিস টানতে হবে, যেটা বেসিক্যালি এখানে দেওয়া আছে। তো এখানে এই নিচে কি হবে, এই নিচে আমাদের এক্স অক্ষে সবসময় বেসিক্যালি এই এ বি সি ডি এগুলো থাকবে। আর এই যে স্কোর গুলো, মানে বেসিক্যালি এটা মানে স্কোর গুলো বা ফ্রিকোয়েন্সি গুলো, স্কোর গুলো, এগুলো হচ্ছে কোথায় থাকবে, এটা ওয়াই অক্সিসে থাকবে, ঠিক আছে। তাহলে এ ব্যক্তি যদি আমি এখানটা ধরো, আমি এখানে রেঞ্জ করলাম 50, 60, 70, 80, 90, 100, তাহলে এ ব্যক্তির পজিশনটা এখানে হবে, বি ব্যক্তিগত 70 পজিশনটা ধরো এখানে, সি ব্যক্তিগত পেয়েছি 40, তাহলে 50 আবার নিচে হবে সি ব্যক্তির কাছে, এই আর ডি ব্যক্তি আবার 80 পেয়েছে। তাহলে এগুলোকে যদি তুমি যুক্ত করো তাহলে দেখবে এইরকম চারটা হয়ে গেছে, ঠিক আছে। এভাবে এখান থেকে শুরু হলো, এভাবে এখান থেকে শুরু হয়ে গেছে, এখানে চারটা হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু লাইন গ্রাফ তৈরি, লাইন গ্রাফের মাধ্যমে, এখানে দেখো লাইন গ্রাফের মধ্যে দিয়ে আমরা এভাবে আমরা লাইন গ্রাফ গুলো তৈরি করি। এবার এই লাইন গ্রাফের একটা আছে, ধরো মানে বেসিক্যালি এটা মানে বিন্দুর সঙ্গে মেলে না, সেটা মানে মেলে না আর কি। তো এটা মানে মিড পয়েন্ট বের করার সময়, ফ্রিকোয়েন্সি পলিগনের সময় আমাদের ওইটা তখন মিলে যায়। তো এইভাবে আমরা এইখানে দেখো অ্যাবসেন্টেন্স আর হচ্ছে ডে, হ্যাঁ ঠিক আছে। প্রথম দিন একটা কোম্পানি ধরো, একটা প্রথম দিন 1 নম্বর দিনে 5 জন, আচ্ছা অ্যাবসেন্টি মানে 5 জন অনুপস্থিত ছিল, হ্যাঁ ঠিক আছে। এটা দেখো 5-এর সোজা আছে। দ্বিতীয় দিন কজন অনুপস্থিত ছিল, এটা দেখো 10-এর সোজা আছে, ঠিক আছে। তৃতীয় দিন 15 জন অনুপস্থিত ছিল, আবার চতুর্থ দিন আবার 10 জন অনুপস্থিত ছিল। তো এইভাবে আমরা বেসিক্যালি কি লাইন গ্রাফ তৈরি করি এক্স এবং ওয়াই অক্ষের মধ্য দিয়ে। তো এই লাইন গ্রাফের পার্ট কি থাকে, লাইন গ্রাফ হচ্ছে, লাইন গ্রাফের পার্ট অফ লাইন গ্রাফ হচ্ছে কি থাকে, এখানে টাইটেল দিতে হয়, নাথিং বাট ধরো আমি এই উপরে লাইন গ্রাফ ধরেছি, অ্যাক্সিস থাকে, অ্যাক্সিসের প্রয়োজন হয়, এক্স অক্ষ ওয়াই অক্ষর প্রয়োজন হয়, ঠিক আছে। যেভাবে একই রকম ভাবে লাইন সেগমেন্ট করা হয় সেভাবে আমাদের থাকে। তো ইট ইজ এ লাইন সেগমেন্ট দ্যাট ইউজ কানেক্ট 2 or more ডেটা পয়েন্ট, ইটস নাথিং বাট পয়েন্ট গিভেন ইচ সেগমেন্ট। বেসিক্যালি যে পয়েন্টগুলো বা যে বিন্দুগুলো, কেন্দ্রবিন্দুগুলো বেরোচ্ছে সেগুলোকে আমরা জয়েন করে দিই। এখানে আমরা দুটো কোম্পানি, দুটো মানে প্যারামিটার, দুটো কোম্পানি দেখো আলাদা আলাদা কালার ইউজ করে আমরা এখান থেকে বানানো হয়েছে। তো এই লাইন গ্রাফ ডিজাইন করার জন্য প্রথমে তোমাকে ডিটারমাইন ভেরিয়েবল গুলোকে ডিটারমাইন করতে হবে। ডিটারমাইন কটা ভেরিয়েবল প্রয়োজন একটা গ্রাফ বানানোর জন্য? মিনিমাম দুটো বা তার বেশি থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু দুটো। এবার এক্স অক্ষে থাকবে আর ওয়াই অক্ষে স্কোর থাকবে বা ফ্রিকোয়েন্সি থাকবে, এবং এক্স অক্ষের নাম্বার গুলো থাকবে। তো বেসিক্যালি আমাদের তারপরে অ্যাপ্রোপ্রিয়েট স্কেল ডিটারমাইন করতে হবে, কোন স্কেলে, কি মিটার, সেন্টিমিটার, যেভাবে আমরা এই করতে চাই। পয়েন্ট এ করে কানেক্ট দ্য পয়েন্ট আফটার পয়েন্টিং, প্লটিং দ্য পয়েন্ট। প্রথমে আমরা কি মানে পয়েন্ট গুলোকে প্লটিং করলাম, ঠিক আছে। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট প্লটিং করলাম, তারপরে সেগুলোকে কি করছি আমি কানেক্ট করছি। তো এইভাবে আমরা স্টেপ বাই মানে কানেক্ট করলাম। তারপরে লেবেল দ্য অ্যাক্সিস,
অ্যাড লেভেল লেভেল অ্যাক্সেস করে এবং তারপরে টাইটেল অ্যাড করে যাই হোক এইভাবে বিষয়গুলো থাকে। তো এইবারে যদি তোমাকে বলা হয় যে তুমি একটা লাইন গ্রাফটা কিভাবে পড়বে, রিডিং লাইন গ্রাফ, মানে ধরো একটা চিত্র দেওয়া আছে, এখানে লাইন গ্রাফের একটা চিত্র দেওয়া আছে, তুমি কিভাবে পড়বে? মানে তোমাকে ডেটা দেওয়া আছে, সেখান থেকে তুমি লাইন গ্রাফ বানিয়েছো। এইবার একটা লাইন গ্রাফ দেওয়া আছে, সেখান থেকে যদি তোমাকে ডেটা বানাতে বলে তুমি কিভাবে ডেটা বানাবে? তাহলে আমাদের অ্যাক্সিসটাকে বুঝতে হবে। এক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন? এক্ষেত্রে প্রয়োজন আমাদের অ্যাক্সিসটাকে বুঝতে হবে, যে এক্স অ্যাক্সিসে কি আছে, ওয়াই অ্যাক্সিসে কি আছে, সেটা বুঝতে হবে প্রথমে। দ্বিতীয় বুঝতে হবে যে স্কেলগুলো যে এস্টিমেট করা হয়েছে, যে ভ্যালুটা দেওয়া হয়েছে, স্কেলগুলোর ভ্যালুগুলো নির্ধারণ করা হয়েছে, সেটা কিভাবে আছে। এস্টিমেট ভ্যালু অফ ডেটা পয়েন্ট, অ্যানালাইজ দ্য প্যাটার্ন, ঠিক আছে। তারপরে তুমি কনক্লুশন, এটা যদি তুমি করতে চাও, তোমাকে প্রথমে কি করতে হবে? এক্স অ্যাক্সিসে কি আছে, দিন সংখ্যা, আর ওয়াই অ্যাক্সিসে অ্যাবসেন্ট, মানে যারা অ্যাবসেন্ট। তাহলে এই এক্স ওয়াই প্রথমে কাজ করলে কি, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কি আছে সেটা বুঝলে। আর এইখানে তাহলে কি, এবারে তোমাকে কি খুঁজতে হবে, যে স্কেল অফ মেজারমেন্ট। এখানে কি দিন, দিন মানে কি টাইম, তাই তো? এটা কোন মেজারমেন্ট স্কেলে আছে দিনটা? টাইম মেজারমেন্ট স্কেল, টাইম। আর এইখানে এইটা কি, এইটা মানুষের সংখ্যা, নাম্বার অফ ম্যান, এই মেজারমেন্ট স্কেলে আছে। তাহলে আমাদের এই দুটো বুঝতে হবে, তখন তুমি বুঝতে পারবে যে যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা কর্মক্ষেত্রে বা কোথাও প্রথম দিন 5 জন আসেনি, দ্বিতীয় দিন 10 জন আসেনি, তৃতীয় দিন 20 জন আসেনি, 15 জন আসেনি, আবার চতুর্থ দিন আবার 10 জন আসে। তবেই তুমি কিন্তু অ্যানালাইসিস করতে পারবে। তুমি যদি এটা বুঝতেই না পারো যে এই ইউনিটটা কিসের, এই ইউনিটটা কিসের, তখন তুমি কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। তো বেসিক্যালি লাইন গ্রাফের কতগুলো টাইপস হয়। সিম্পল লাইন গ্রাফ, যেটা আমরা আলোচনা করলাম অলরেডি এই উদাহরণে। আরেকটা হচ্ছে মাল্টিপল লাইন গ্রাফ, আর একটা হচ্ছে কম্পাউন্ড লাইন গ্রাফ। মাল্টিপল লাইন গ্রাফ কি? সিম্পল লাইন গ্রাফ ইজ এ মোস্ট কমন টাইপ অফ লাইন গ্রাফ। এটা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি। সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইনের সাহায্যে আমরা সাধারণত দুটো ভেরিয়েবলের আমরা রিলেশনশিপ বা সম্পর্ক আমরা ডায়াগ্রামের মধ্য দিয়ে রিপ্রেজেন্ট করি। মাল্টিপল লাইন ডায়াগ্রাম হচ্ছে, ইট ইজ এ টাইপ অফ লাইন ডায়াগ্রাম হুইচ ক্যান রিপ্রেজেন্ট 2 or more লাইন ইন এ সিঙ্গেল গ্রাফ। একটা গ্রাফের মধ্যে দুটো বা তার বেশি আমরা গ্রাফ মানে লাইন বানাবো, তার সাহায্যে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন ভেরিয়েবল গুলোর বা মাল্টিপল ডায়াগ্রাম মানে 2 বা তার বেশি। যেরকম এখানে একটা দেওয়া হয়েছে, দেখো, প্রোডাক্ট সেল অফ প্রোডাক্ট এ এন্ড বি, এ এবং বি কোম্পানির প্রোডাক্ট বিক্রি করছে। ধরে নাও এ কোম্পানি, ধরে নাও অ্যাপেল, বি কোম্পানি ধরে নাও স্যামসাং, এরা ফোন বিক্রি করছে। তাহলে এইদিকে কি, এইদিকে কোয়ান্টিটি সংখ্যাটা দেওয়া আছে ওয়াই অ্যাক্সিসে, আর এখানে টাইম ফ্রেম দেওয়া আছে এক্স অ্যাক্সিসে। তাহলে দেখো 2010 সালে এবং এ কোম্পানিকে মানে এ কোম্পানির প্রোডাক্টকে কি কালারে রিপ্রেজেন্ট করা হচ্ছে, গ্রিন কালারে, আর বি কোম্পানির প্রোডাক্টকে আমরা এই মানে এটা কি অরেঞ্জ কালার টাইপের, ডিপ অরেঞ্জ এরকম, সেটার সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করছি। তো এখানে দেখো 2010 সালে এর 2011 সালে এর 50 ছিল, এর একটু 50-এর থেকে কম, ঠিক আছে, একটু কম ছিল। হ্যাঁ, 2011 সালে যদি দেখো এইখানটায় এবং এখান থেকে 100 হয়েছে, ঠিক আছে, 150 হয়েছে, ধরে নাও এখান থেকে এখান ধরো 150 হয়েছে। এইভাবে বাড়তে চলে গেছে এ কোম্পানির প্রোডাক্ট বিক্রিটা, মানে অ্যাপেল কোম্পানির ধরো প্রোডাক্ট বিক্রি, এটা বেড়ে 250 চলে গেছে। কিন্তু ওয়াই কি হচ্ছে, বি প্রোডাক্ট কি হচ্ছে, মানে ধরো স্যামসাং এর এইখানে ছিল 2010-এর 2011, তারপরে 2012-র এইখানে আছে, 2013-র একটু উপরে উঠেছে, 2014-র আর একটু উপরে উঠেছে, এবং আবার 2015-এ আবার নেমে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করি, বিষয়গুলো আমরা কিন্তু বুঝতে পারি লাইন গ্রাফের মধ্যে দিয়ে। এইবার এই লাইন গ্রাফের আর হচ্ছে কম্পাউন্ড লাইন গ্রাফ হচ্ছে, ইট ইজ এ types of line graph which multiple lines or data are combined, compound বা combined আর কি,
মানে অনেকগুলো মাল্টিপুল লাইনকে যুক্ত করে একটা সিঙ্গেল গ্রাফ তৈরি করা হয়। বেসিক্যালি এটা আমরা ডিটেলসে যাব না, এই ছবিগুলো দেখো, এখানে অনেকগুলো মানে বেসিক্যালি এটাকে অনেকগুলো লাইনকে যুক্ত করে আমরা দুটো লাইন বের করি। তো এই লাইন গ্রাফের সুবিধা কি? সুবিধা হচ্ছে ইট সেলফ ভিজুয়ালাইজ দ্য ডেটা। এটা তো নর্মাল সমস্ত গ্রাফেরই সুবিধা যে ডেটাগুলোকে ভিজুয়ালাইজ করে। ইট প্রোভাইড এ ক্লিয়ার ওভারভিউ অফ ডেটা। এটা আমাদের একটা পরিষ্কার চিত্র দিয়ে থাকে, ঠিক আছে। ইট বিকাম ইজি টু মেক প্রেডিকশন ইউজিং লাইন গ্রাফ দেখে আমরা ইজিলি প্রেডিক্ট করতে পারি। হ্যাঁ, লাইন গ্রাফের সুবিধা কি বলতো, এখান থেকে আমরা ইজিলি প্রেডিক্ট করতে পারি। বার গ্রাফ দেখে কিন্তু তুমি ইজিলি প্রেডিক্ট করতে পারবে না। এটা প্রেডিক্ট করতে পারছো তো যে 2020-তে কি হবে, এই লাইনটা কোথায় যাবে, উপরে উঠবে তো নরমালি ট্রেন্ড যে ফলো করছে, আর এই লাইনটা নামছে মানে কি নেমে আরো আসবে, ব্রেক করবে, ঠিক আছে। অর্থাৎ আমরা একটা প্রেডিকশনের ব্যাপার কিন্তু এখানটা থেকে আমরা দিতে পারবো। বার গ্রাফে আমরা অতটা প্রেডিক্ট করতে পারবো না। এবং বেসিক্যালি এটা ডেইলি মানে ডেটাগুলোকে ইজিলি কম্পেয়ার করে, দুটো ডেটা, তিনটে লাইন, চারটে লাইনকে ইজিলি কম্পেয়ার করতে পারে। তো বেসিক্যালি এখানে এগুলো দেওয়া আছে যে এরকম একটা যেটা দেওয়া হয় প্রোডাক্ট এ, হ্যাঁ, বি, এগুলো লাইন গ্রাফ তৈরি করো বা সেলস এভাবে লাইন গ্রাফ তৈরি করার এগুলো দেওয়া আছে। তো এর অসুবিধা কি বল, ডিসঅ্যাডভান্টেজ কি? স্যার লাস্ট পয়েন্ট যেটা বলেন, প্রেডিকশন যেটা করা যাবে ভবিষ্যৎ, মানে সবসময় প্রেডিকশন মিলবে তার কোনো মানে নেই। না, প্রেডিকশন মানে কি, সম্ভাবনা, ঠিক আছে। তো মানে প্রবাবিলিটি যাকে আমরা বলছি, প্রেডিকশন মানে বেসিক্যালি এই সায়েন্সের ক্ষেত্রে প্রবাবিলিটি ইউজ করে, প্রবাবিলিটি সূত্র, হতেও পারে, হবে এর কোনো মানে নেই, কিন্তু হওয়ার চান্স বেশি, এইটুকু, ঠিক আছে। তো এই লাইন গ্রাফের অসুবিধা কি হতে পারে বলতো? অসুবিধা হতে পারে, ধরো আমি একটা পরিসংখ্যা লিখলাম, এ স্টুডেন্ট, বি, সি, ডি, ই, এফ করে দিলাম। ধরো এ স্টুডেন্ট 20 পেয়েছে, ধরো এ 20 পেয়েছে, বি 20, বি 30 পেয়েছে, 40 পেয়েছে, ধরো এইটাই ধরে নাও 50 আছে। এইবারে ধরো দেখা গেল এই যে এ গ্রাফটা দেখছো, এ প্রোডাক্টের যে গ্রাফটা দেখছো, বা ধরো বি প্রোডাক্টের যে গ্রাফটা দেখছো, ধরো মানে 2011-এ 50 ছিল, বা এটাই ধরো 2012-এ 100 হয়েছে, 2013-এ 150 হয়েছে, আর 2014-এ একদম 0 হয়ে গেল, আবার 2050-এ 250 হয়েছে। তাহলে এর গ্রাফটা কিরকম পয়েন্ট করবে তুমি? এখানে একটা পয়েন্ট ছিল, এখানে একটা পয়েন্ট ছিল, এখান থেকে এইখান, এখান থেকে এইখান, এইখানটা থেকে এইখান, তাহলে ব্রেক হয়ে যাবে না, একটা ব্রেক হয়ে যায় না যদি 0 হয়ে যায়? বেসিক্যালি মাঝের ফ্রিকোয়েন্সি যদি 0 হয়, এটা শুধু লাইন গ্রাফ নয়, বার গ্রাফের ক্ষেত্রে অসুবিধা। তাহলে মাঝের পয়েন্ট যদি ভেতরে যদি মানে 0 থাকে, তাহলে কিন্তু মাঝখানে হঠাৎ মানে শুরুতে শেষে থাকলে সমস্যা, মানে মাঝখানে কিন্তু 0 থাকলে এগুলোর সমস্যা হয়ে যায়। তো এই হচ্ছে এই টাইপস গুলো থাকে। এরপরে আমরা চলে যাচ্ছি বার গ্রাফ মানে বেসিক্যালি আয়তলেখ বা স্তম্ভ চিত্র, মানে আয়তলেখ চিত্র বলি আর কি, বা স্তম্ভ চিত্র বলে থাকি, বা স্তম্ভ। What is bar graph? Bar graph is a type of data handling method that is popularly used in statistics. Statistics খুব ভালো মানে প্রচুর পরিমাণ ব্যবহার করা হয়। এই বার গ্রাফ আর বার চার্ট, যাকে আমরা বার চার্টও বলি, এটাও এক ধরনের ভিজুয়াল প্রেজেন্টেশন, যেখানে অনেকগুলো ডেটাকে, গ্রুপ অফ ডেটাকে ইজ মেড আপ এ ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল রেক্ট্যাঙ্গেল বার বা আয়তলেখ মানে এরকম স্তম্ভর আকারে আমরা কিন্তু মেজার করি। তো এই বার গ্রাফে আমরা যে এই আয়তলেখ গুলো ইউজ করি, এগুলো ইকুয়াল লেন্থের হয়, হ্যাঁ, ইকুয়াল লেন্থের হয়, হাইট নয়, হাইট গুলো ডিফারেন্স হয়, কিন্তু লেন্থ গুলো ইকুয়াল হয়, ঠিক আছে। এই হচ্ছে বার গ্রাফের চিত্র, যেখানে এক্স অক্ষে স্কোর গুলো থাকে, মানে বেসিক্যালি মানে কোম্পানির নাম টাম যা হোক থাকে, আর ওয়াই অক্ষে সংখ্যাগুলো, পরিসংখ্যাগুলো বা এগুলো থাকে, ঠিক আছে। এভাবে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে বার গ্রাফকে। তো এই বার গ্রাফ মানে এভাবে যখন দেখো, এভাবে যখন আলাদা আলাদা হবে স্তম্ভর আকারে, সেটা হচ্ছে বার গ্রাফ। তো এই বার গ্রাফের টাইপস কিরকম হয়, এর কতগুলো টাইপস হয়। প্রথমত হচ্ছে সিম্পল বার গ্রাফ, মাল্টিপল বার গ্রাফ,
সাবডিভাইডেড বার গ্রাফ অর কম্পোনেন্ট বার গ্রাফ, পার্সেন্টেজ বার গ্রাফ, ব্রোকেন স্কেল বার গ্রাফ এবং ডেভিয়েশন বার গ্রাফ। তাহলে এর বেসিক্যালি 6টা টাইপস হয়। তো সিম্পল বার গ্রাফ মানে সাধারণত আর কি, মাল্টিপল বার গ্রাফ, সাবডিভাইডেড বার গ্রাফ, কম্পোনেন্ট বার গ্রাফ, পার্সেন্টেজ বার গ্রাফ, জাস্ট আমরা আলোচনা করবো এর করে। তাহলে সিম্পল বার গ্রাফ কি? সিম্পল বার গ্রাফ যেটা আমরা আলোচনা অলরেডি করলাম, যে এ ডায়াগ্রাম, একটা লেখচিত্র যেখানে কি হয়, ইচ ক্লাস ক্যাটাগরি ডেটা ইজ রিপ্রেজেন্ট বাই এ গ্রুপ রেক্টেঙ্গল বার্স, রেক্টেঙ্গল বা আয়তলেখের উপর বার্কসের উপরে করে এবং ইকুয়াল ওয়েট থাকে আর কি বারগুলো। তো এর সিম্পল বার গ্রাফ মানে যেটা আমরা বেসিক্যালি আলোচনা করলাম সেটা হচ্ছে সিম্পল বার গ্রাফ। তো এই বার গ্রাফকে আমরা দুভাগে ফেলতে পারি, কিন্তু হরাইজন্টাল বার গ্রাফ হয়, সিম্পল বার গ্রাফকে আমরা ভার্টিক্যাল হরাইজন্টাল দুটো ভাগে ভাগ করতে পারি। তারপর এখানে দেখো, এখানে সেভিং দেওয়া আছে, সেভিং যে এখানে দেওয়া আছে ফলো দ্য টেবিল, পার্সেন্টেজ অফ মান্থলি স্যালারি সেভ বাই ইচ কোম্পানি ইন এ 100% কোম্পানি। একটা কোম্পানিতে 100 জন এমপ্লয়ি আছে, তাদের সেভিংস 15%। ধরো 20 জন আছে, 20 জন তারা কি করে, প্রায় 15% সেভ করে। আর 45 জন আছে যারা 25% সেভ করে, মানে টাকা যত টাকা মাইনে পায় তার 25% সেভ করে দেয়। 25 জন আছে তার 35% সেভ করে, 10 জন আছে তাদের কি 45% সেভিং করে রাখে, প্রায় বেশিরভাগটাই সেভ করে রাখে। তো বেসিক্যালি এইখানে আমাদের সিম্পল বার গ্রাফে কি হয়, সিম্পল বার গ্রাফে আমরা এক্স অক্ষে কি লিখবো, এক্স অক্ষে আমরা কি লিখি, ব্যক্তির নাম বা যার ডিটেইলসটা, ব্যক্তির নাম্বার গুলো লিখবে। তাহলে ঠিক আছে, তাহলে ধরো তুমি এক্স অক্ষে কি লিখলে, এক্স অক্ষে মানে সরি ব্যক্তির নামটা লিখলে, এক্স অক্ষে কি করলাম আমরা, এক্স অক্ষে ব্যক্তির নামগুলো লিখলাম। ধরো এখানে আমাদের 100, তো আমি এখানে লিখে দিলাম 20, 40 বা 10, 20 করে এরকম করে লিখে গেলাম। তো এইখানে আর এইখানে আমি সেভিং পার্সেন্টেজ 10%, 15%, 20% করে 50% পর্যন্ত লিখলাম। তাহলে আমাদের যে প্রথম 20 জন 15% করেছে তার এখানে হবে, তারপরে যে 45 জন আছে যারা 25% করে তার এরকম হচ্ছে। তো এবং তারপরে দেখলাম আরো 25 জন আছে যারা হচ্ছে 35% সেভ করে, মানে এর মাঝামাঝি 15 উপরে, তো এটা 45টা এখানে রেখে দাও আর 35টা এখানে রেখে দাও। তো এভাবে আমরা বেসিক্যালি এভাবে আমরা তৈরি করি। তো এইখানে দেখো, এইখানে কি করা হয়েছে, যে সিম্পল গ্রাফটা দেওয়া আছে, এখানে কি করা হয়েছে বলতো, এখানে এই এক্স অ্যাক্সিসে কি লেখা হয়েছে, সেভিংস পার্সেন্টেজ, আর ওয়াই অ্যাক্সিসে নাম্বার অফ এমপ্লয়ি, নাম্বার অফ এমপ্লয়ি। দেখো আমি যেটা উদাহরণ দিয়েছিলাম সেখানে এক্স অ্যাক্সিসে কি লিখেছিলাম, নাম্বার অফ এমপ্লয়ি। তো বেসিক্যালি আমরা এটা হরাইজন্টাল ভার্টিক্যাল দুটো ভাবেই আমরা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। এটা ভার্টিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে, এভাবে আছে দেখো, এই যে চিত্রগুলোকে এগুলোকে কি বলে, এই লম্বা লম্বা দাগগুলোকে ভার্টিক্যাল দাগ বলে না হরাইজন্টাল দাগ বলে, এই দুটো কনসেপ্ট ভার্টিক্যাল। এখানে দেখো স্তম্ভ চিত্রগুলো কি ভার্টিক্যালি আছে। এইবারে আমি যদি এটাকে ভার্টিক্যালে না এঁকে আমি হরাইজন্টালও আঁকতে পারি, হরাইজন্টালও আমি কিন্তু এ করতে পারি। আমি কি করতে পারি, যে 15% সেভ করেছে এই 10 জন ব্যক্তি, এভাবে আমরা স্তম্ভ চিত্রগুলোকে আঁকতে পারি। এইটা খুব সমস্যা করছে বুঝলে, তো এভাবে আমরা কিন্তু স্তম্ভ চিত্রগুলোকে আঁকতে পারি। তো আমরা যখন এইভাবে ধরো এইরকম, এক সেকেন্ড দাও তো, এক সেকেন্ড, আমরা হরাইজন্টাল ভার্টিক্যাল দুভাবেই আমরা কিন্তু স্তম্ভ চিত্র বা বার গ্রাফ আমরা পরিমাপ করতে পারি। তাহলে এক্ষেত্রে যদি আমরা পরিমাপ করি তাহলে আমরা এরকম করে এভাবে এখানে একটা বার রাখলাম, এভাবে একটা বার রাখলাম, এভাবে আমরা মানে হরাইজন্টালিও আমরা কিন্তু বার গ্রাফ তৈরি করতে পারি। তো এই জন্য বলছি বার গ্রাফকে আমরা দুটো ভাগে ভাগ করছি। সিম্পল বার গ্রাফকে, সেটা হচ্ছে কি হরাইজন্টাল বার গ্রাফ, যেখানে ডায়াগ্রাম কি করে, যে
ভার্টিক্যালি রিপ্রেজেন্ট করছি আমরা। মানে ভার্টিক্যাল বার গ্রাফ মানে কি, আমরা ভার্টিক্যালি বারগুলোকে ভার্টিক্যালি তৈরি করছি। ভার্টিক্যালি মানে এইরকম ভাবে তৈরি করছি, এই রকম ভাবে দিচ্ছি আমি। আর হরাইজন্টাল মানে আমি লম্বালম্বি ভাবে দিচ্ছি। এইটা হচ্ছে ডিফারেন্স এদের মধ্যে। এর এক্সাম্পল দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি মাল্টিপল বার গ্রাফ। মাল্টিপল বার গ্রাফ মানে এখানে কি জাস্ট একটা কোম্পানির এমপ্লয়ি সম্পর্কে দেওয়া ছিল। মাল্টিপল বার গ্রাফ ইউজ কম্পেয়ার টু অর মোর ভেরিয়েবল, দুটো বা তার বেশি ভেরিয়েবলকে যখন আমরা একটা এতে করি তখন হচ্ছে সেটাকে আমরা বলছি, সেখানে আমরা মাল্টিপল বার গ্রাফ ইউজ করি। যেরকম ধরো এখানে একটা কোয়ার্টাইল সেট, হ্যাঁ, 3টে সাবান আছে, সোপ 1, সোপ বি, সোপ 3 নম্বর, ধরো 3টে ভ্যারাইটি সাবান বের করেছে। কোনটা কোনটা কিরকম ভাবে? এপ্রিল মাসে দেখো এই সোপ এ অর্থাৎ 1 নম্বর যে সোপটা, মানে প্রথম ক্যাটাগরির যে সাবানটা, ধরো সাবানের একটা রোজ, এটা ধরো ওরা ধরো রোজ ফ্লেভার দিয়েছে, সেখানে কটা বিক্রি হয়েছে এপ্রিলে? 150টা। সোপ 2 210টা, আর সোপ 3 315। এগুলো দেখো একটা, এখানে কটা আছে, এখানে কটা বিষয়কে রিপ্রেজেন্ট করা হচ্ছে? একটা এতে মাল্টিপল বিষয়কে না, 3টে ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সোপ 1 1 নম্বর ভেরিয়েবল, সোপ 2 2 নম্বর ভেরিয়েবল, সোপ 3 3 নম্বর ভেরিয়েবল। এটা হচ্ছে এপ্রিল মাসে। মে মাসের ক্ষেত্রে দেখো এই সোপ 1টা 250টা, সোপ 2 350 এবং 440। হ্যাঁ, আবার এপ্রিল জুনেও এরকম। তো বেসিক্যালি আমরা এভাবে প্রতিটা ইউনিটকে আমরা আলাদা আলাদা কালারে রিপ্রেজেন্ট করছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এটাকে বলা হয় মাল্টিপল বার গ্রাফ। এরকম ভাবে হয়। ওভার গুলো কম্পেয়ার করার ক্ষেত্রে দেখো মাল্টিপল বার গ্রাফ ইউজ হয়। এবং সাবডিভিডেড বার গ্রাফ মানে কি? সাবডিভিডেড বার গ্রাফ মানে এখানে একটা বার গ্রাফ, এখানে দেখো এখানে বারগুলোকে কি বলে, এভাবে রিপ্রেজেন্ট করে। মানে একটাই বার থাকবে। এখানে দেখো এটারই বেসিক্যালি মাল্টিপল বার গ্রাফে কি আমরা 3টে বার গ্রাফ ইউজ করেছি, তো 3টে কালারে আলাদা আলাদা কালারে। কিন্তু সাবডিভাইডেড বার গ্রাফ কি একটা স্তম্ভচিত্র ইউজ করবে। এপ্রিলের এখানকার দেখো, এখানকার চিত্র সেই একই 4টা দেওয়া আছে। হ্যাঁ, এপ্রিলে সোপ এ 150, সোপ 2 210 আর 315। এটা কিভাবে রিপ্রেজেন্ট করেছে? মানে টোটাল হচ্ছে কত? টোটাল 675টা। এবার দেখো এই এতে এপ্রিলে 675টা টোটাল সাবান বিক্রি হয়েছে। তার মধ্যে এই কালারটা কি রিপ্রেজেন্ট করছে? এই কালারটা রিপ্রেজেন্ট হচ্ছে সোপ 1, আর এই কালারটা রিপ্রেজেন্ট হচ্ছে 2, আর এটা হচ্ছে সোপ 3। ঠিক আছে, এরকম বিভিন্ন কালারে এখানেও দেখো টোটাল 1040টা ইউজ করা হয়েছে। তার মধ্যে সোপ 3 এতটা আছে, সোপ 2 এতটা আছে, সোপ 1 এতটা আছে, জুনেও একই রকম ভাবে। তো বেসিক্যালি এভাবেই দেখো আমাদের এখানে একটা বার, মানে সাবডিভাইডেড বার মানে কি, একটা বারকে আমরা কি 3টে সাব বা 3টে ভাগে বিভক্ত করছি, তাই না? এই জন্য এটাকে বলা হচ্ছে সাবডিভাইডেড বার। ঠিক আছে, এই সাবডিভাইডেড বার মানে সাবডিভাইডেড বারের মতোই আরেকটা হচ্ছে দ্য পার্সেন্টেজ। মানে এখান থেকে আমাদের একটা সুবিধা কি হলো, এই বারটার থেকে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা কি মিস করছিলাম? পার্সেন্টেজ না, টোটাল কতগুলো সাবান টোটাল বিক্রি হয়েছে সেইটা আমরা পাচ্ছিলাম না। আবার এটাকে যোগ করতে হবে। এই সাবডিভাইডেড কি করছে, এই টোটাল এটাকেও কিন্তু অ্যাড করছে। সাবডিভাইডেড বার গ্রাফে কি টোটাল নাম্বারটাও অ্যাড করছে। হ্যাঁ, এইবারে আর পার্সেন্টেজ বার গ্রাফ কি করে, এই টোটাল নাম্বারের সঙ্গে সঙ্গে পার্সেন্টেজটাও কিন্তু বের করে দেয়। ধরো তার একটা কোম্পানির 150টা সাবান টোটাল সেল হয়েছে, তার মধ্যে 150টা নিউজ পেপার টোটাল বিক্রি হয়েছে, দেখ না, টোটাল 150টা নিউজ পেপার বিক্রি করেছে। 2016 সালে 120টা বিক্রি হয়েছিল, 2017 সালে 80টা, 2018 সালে আউট অফ 150 করেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মানে বেসিক্যালি প্রতি বছরেও 150টা করে নিউজ পেপার বের করে আর কি। তার মধ্যে 2016-র 20টা বিক্রি, 120টা বিক্রি হয়েছে। 150টা বের করেছিল, 120টা বিক্রি হয়েছে। তার মানে কত পার্সেন্ট বিক্রি হয়েছে? 120 ডিভাইডেড বাই 150 ইন্টু 100, মানে বেসিক্যালি এখানটায় দেওয়া আছে দেখো 80। অর্থাৎ
100টার মধ্যে 150টার মধ্যে 120টা বিক্রি হয়েছে 2016 সালে, মানে 80% তার বিক্রি হয়ে গেছে। আর 2017 সালে 80টা বিক্রি হয়েছে, মানে 56% বিক্রি হয়েছে। এখানে দেখো 4টা দেওয়া আছে, ঠিক আছে। 2090 সালে 150টা বের করেছিল, তার 90টা বিক্রি হয়েছে, মানে 60% বিক্রি হয়েছে। 2019 সালে 45টা বিক্রি হয়েছে, মানে 30% বিক্রি হয়েছে, ঠিক আছে। এরকম ভাবে পার্সেন্টেজটা বের করে, এই পার্সেন্টেজের উপর বেস করে আমরা কি করি, গ্রাফ বা পার্সেন্টেজ বার ডায়াগ্রাম ইউজ করি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানে বড় বড় যখন চিত্র হয়, হ্যাঁ, যখন যদি আমাদের লাখে লাখে হাজারে, ধরো আমার এখানে ডিজিট লিখতে হবে 1 লাখ 100, মানে 1 লাখ টাকা ধরে বিক্রি হয়েছে, 10 লাখ টাকা বিক্রি হয়েছে, 1 কোটি টাকা বিক্রি হয়েছে, আমি এরকম নাম্বার লিখবো এখানটায়? না স্যার, স্কেল চেঞ্জ করে দেবো। তখন আমি প্যাটার্ন লিখবো যে আমি কত পার্সেন্ট বিক্রি করতে পেরেছি, কত পার্সেন্ট লাভ হয়েছে আমার। যদি আমি লাভ দেখি 1 কোটি টাকা লাভ হয়েছে, আমি 1 কোটি টাকা লিখবো? আমি লিখবো যে আমার 100%, 80% লাভ হয়েছে, 100% লাভ হয়েছে, 90%, মানে 90% লাভ হয়েছে। এরকম ভাবে আমরা কিন্তু এ করি, ঠিক আছে। তো পার্সেন্টেজ এখানে দেখো 2016 সালে বিক্রি পার্সেন্ট কত ছিল? 80% বিক্রি হয়েছিল। 2017 সালে 56% বিক্রি হয়েছে, 2018 সালে 60%। এভাবে দেখো আমরা পার্সেন্টেজটার সাহায্যে আমরা কিন্তু এ করছি। ব্রোকেন স্কেল বার হচ্ছে, এটা বেসিক্যালি কি বলছে যে this diagram is used when value of one variable is extremely high or extremely low compared to other। বলছে ব্রোকেন বার মানে হচ্ছে এখানে ডায়াগ্রাম গুলো একটা ভেরিয়েবলকে এমন ভাবে রিপ্রেজেন্ট করছে যে হচ্ছে এক্সট্রিমলি হাই, খুব বেশি এক্সট্রিমলি হাই রেজাল্ট করেছে, আবার এই হচ্ছে এক্সট্রিমলি লো রেজাল্ট করেছে, ঠিক আছে। এগুলোকে আমরা কি করছি, মানে বেং করে, মানে অন্যান্য থেকে এক্সট্রিমলি হাই এবং লো সেটাকে আমরা আলাদা করছি। লার্জার বার মে বি ব্রোকেন, মেক স্পেস ফর এ স্মলার বার অফ সিরিজ। লার্জার বার থেকে ভেঙে আমরা স্মলার, মানে এগুলো আমরা যাচ্ছি না আর, ঠিক আছে। ও বেসিক্যালি এরকম হবে। ডেভিয়েশন বার গ্রাফটা একটু দেখে রাখো। ডেভিয়েশন বার গ্রাফ মানে কি, এইটা বেসিক্যালি এই যে চিত্রটা, ও কিন্তু এটা হচ্ছে তোমরা এতে দেখতে পাবে, দেখবে ওই মানে আমাদের যে ধরো ইকোনমিক্যাল বিষয়গুলো, যে আমাদের এই বছর এত টাকা ঘাটতি হয়েছে, একটা কোম্পানির লাভ লস তো হয়, সবসময় তো লাভ হয় না, লসও হয়, তাই না? তো এই ডেভিয়েশন বার গ্রাফ মানে হচ্ছে এখানে কিন্তু মাইনাসে যে নেমেছে সেইটাও কিন্তু দেখো এইখানে 200 কোটি টাকা তার লাভ হয়েছিল, সব কোডে দেওয়া আছে 2015। আর 2016 সালে 120 কোটি টাকা আবার লস হয়ে গেছে। 2017 সালে 150 কোটি লাভ হয়েছে, 2018 সালে আবার 60 কোটি টাকা লস হয়ে গেছে, 2019 সালে আবার 100 কোটি টাকা লাভ হয়েছে। তো তাহলে এখানে দেখেছো তো, বেসিক্যালি অন্যান্য স্কেলে কিন্তু আমাদের 4টে পার্টই ইউজ হয়, ঠিক আছে, মানে এগুলো ইউজ হয়, আমরা সাধারণত এটা ইউজ করি। তো এটা হচ্ছে মানে ডেভিয়েশন বার গ্রাফ বা বার ডায়াগ্রাম যাই বলতে পারো, ঠিক আছে। এটা বেসিক্যালি ওই নিয়মগুলো আছে। ফিচার্স কি, ফিচার্স তো এই বার গ্রাফের ক্ষেত্রেও মানে এর সুবিধা কি, এর সুবিধা হচ্ছে due to their accessibility and suitability of visual presentation, bar graph used across several industry। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, কোম্পানিতে বার গ্রাফ কিন্তু খুব ইউজ করা হয়। এর কতগুলো অ্যাডভান্টেজ আছে, এটা খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায় এবং ইজিলি তৈরি করা যায়, ফ্রিকুয়েন্টলি ইউজ করা যায়, এবং ভ্যারাইটি ইউনিভার্সিটিতে মানে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কোম্পানিগুলো এটা প্রচুর ইউজ করে, ঠিক আছে। এই ডেটাগুলোকে কি ইজিয়ার করে তোলে এবং কম্প্রেস করে তোলে। এই যে পার্সেন্টেজ করে দিল 80%, 90%, এগুলো কম্প্রেস করে দিচ্ছে, ঠিক আছে। এগুলো বেসিক্যালি এর সুবিধা থাকে। এর অসুবিধা কি, ইট নিডস ফার্দার এক্সপ্লেনেশন। ধরো এই যে মানে বেসিক্যালি এগুলো মানে এই বার গ্রাফটাকে কি মানে আছে, এই চিত্রটাকে আবার এক্সপ্লেন করে দিতে হচ্ছে, এটা একটা অসুবিধা। ইট ক্যান বি মডিফাইড, এটা আবার মডিফাই হয়ে যেতে পারে, চেঞ্জ করা যেতে পারে। মানে দুটো মানে যদি দুটো রিলেশনশিপের মধ্যে কোনো জিরো পাওয়া যায়, সেক্ষেত্রে সমস্যা হয়, মানে বেসিক্যালি এগুলো সমস্যা, মানে এটার ক্ষেত্রে সমস্যা হয় না, মানে হিস্টোগ্রাফের ক্ষেত্রে সমস্যা হয়, ঠিক আছে। বার গ্রাফের এই বিষয়গুলো থাকে। তো এই হচ্ছে এরপর হচ্ছে হিস্টোগ্রাফ। হিস্টোগ্রাফ কি, হিস্টোগ্রাফ হচ্ছে স্তম্ভচিত্র, যেখানে কোনো রিপ্রেজেন্ট যে করা হয় ডেটাগুলোকে স্ট্যাটিস্টিক্যালি, সেটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটাগুলোকে করা হয় কিন্তু কোনো রকম গ্যাপ ছাড়া, এটা কন্টিনিউয়াস স্কেলে করা হয়। এই histograph is a type of graphical representation used in statistics show the distribution of numerical data. It looks somewhat like bar chart. এটা বার চার্টের মতোই দেখতে, কিন্তু আনলাইক বার গ্রাফের মতো এটা কিন্তু ক্যাটাগরি নয়, এটা একটা আলাদা আলাদা ক্যাটাগরি নয়, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিজাইন করা হয়। হ্যাঁ, কন্টিনিউয়াসলি এটা লজিক্যাল রেঞ্জে কন্টিনিউয়াস থাকে, যাকে আমরা বিনসও বলে থাকি, ঠিক
ঠিক আছে, এই যে বেসিক্যালি হিস্টোগ্রাফ দেখতে পাচ্ছি, আমরা বার গ্রাফে দেখতে পাচ্ছি একটা বার থেকে আরেকটা বার গ্যাপ আছে তো, গ্যাপ পাচ্ছি তো। এটা একটা ক্যাটাগরি, 2015 সালে একটা ক্যাটাগরি, 2016 সালে একটা ক্যাটাগরি, তার গ্যাপ আছে। আর হিস্টোগ্রাফ হচ্ছে এটার কিন্তু কোনো গ্যাপ থাকে না, ঠিক আছে, এ কিন্তু কোনো রকম গ্যাপ থাকে না, এভাবে একটা স্তম্ভচিত্রের পরে আরেকটা স্তম্ভচিত্র লেগে যায়। 5-6 ফিট এই বিষয়গুলো। তো এই হিস্টোগ্রাফের এখানে বেসিক্যালি হিস্টোগ্রাফ পরিমাপ করতে গেলে আমাদের কিন্তু এ নিতে হয়, কি নিতে হয় বলো তো? লোয়ার লিমিট। হ্যাঁ, লোয়ার লিমিট নিতে হয়। আর কি ফ্রিকোয়েন্সি থেকে করতে পারবো হিস্টোগ্রাফ তৈরি? হিস্টোগ্রাফ কি আমরা ফ্রিকোয়েন্সি থেকে তৈরি করতে পারবো? হ্যাঁ, করা যাবে না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি লাগবে? ওটা তো ইয়েতে লাগবে, ওজাইফের ক্ষেত্রে লাগে। ওজাইফের ক্ষেত্রে লাগে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মানে স্কোর আর ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা করতে পারবো, এরকম স্কোর আর ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা ইয়েতে ওই হিস্টোগ্রামে তো স্যার গ্যাপ থাকে না, ওই মানে 0 থেকে x অক্ষের প্রথমে গ্যাপ রাখতে হয় না? হ্যাঁ, ওইটা তো তোমার সব জায়গায় রাখতে হয়। এটা একটু বলে দিচ্ছি, কি ভালো বিষয় পয়েন্ট আউট করছো। এটা হচ্ছে আমাদের সব স্কেলে, হিস্টোগ্রাফে, পাই চার্টে আমাদের একটু গ্যাপ রাখতে হয়। এই ইউনিটটা, এই দেখো, এই যে 0 থেকে 1 ইউনিটটা আমাদের কিন্তু গ্যাপ রাখতে হয়। যখন আমরা একটা আঁকি তখন আমরা দেখো আমরা কি প্রথম স্টার্টিং এ 0 পেয়ে যাবো এমন তো না হতে পারে। তাহলে এইটাকে আমাদের কি করতে হয়, এই গ্যাপ রেখে এখানে নামিয়ে দিতে হয়, আবার যখন ওদিক থেকে নামাবো আবার ওই দিকে পরের স্কোরে নামিয়ে দিতে হয়। কিন্তু পয়েন্টটা বেসিক্যালি এখান থেকে শুরু হয়, এই জায়গাগুলো থেকে শুরু হয়, ঠিক আছে। হ্যাঁ, একটু গ্যাপ রাখতে হয়, মানে ফার্স্ট ইউনিটটা যে যতটা তুমি গ্যাপ দেবে, 5 পয়েন্ট গ্যাপ দিতে পারো, 6 পয়েন্ট গ্যাপ দিতে পারো, 10 পয়েন্ট গ্যাপ দিতে পারো, সেটা তুমি গ্যাপটা দিয়ে, মানে 0 থেকে সেই গ্যাপটা থেকেই যায়, সব জায়গায় থাকে। দেখো এখান থেকে কত গ্যাপ আছে, হ্যাঁ ওখানেও গ্যাপ ছিল, এখানেও 0 থেকে দেখো এখানে গ্যাপ আছে। আচ্ছা, ওই হিস্টোগ্রামটাই ছিল না, ওই জন্য বললাম। আচ্ছা, হিস্টোগ্রাফে হ্যাঁ, মানে এটা ছবিতে আছে তো, ছবিগুলো জাস্ট তো হিস্টোগ্রাফ হচ্ছে এরকম থাকে বিষয়গুলো, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি মানে ডেটা এবং স্কোর এবং তার ফ্রিকোয়েন্সি, এই বিষয়গুলো এখানে যুক্ত হয়। তো হিস্টোগ্রাফের কতগুলো টাইপস থাকে। প্রথম হচ্ছে ইউনিফর্ম হিস্টোগ্রাফ। ইউনিফর্ম হিস্টোগ্রাম হচ্ছে হিস্টোগ্রাফ বা হিস্টোগ্রাম, এইখানে কি হয় যে সমস্ত যে এলিমেন্ট গুলো না সেম নাম্বার থাকে, সেম নাম্বার অফ এলিমেন্ট, তার পিক গুলো, স্ট্রেংথ গুলো সব সেম থাকে। এরকম দেখো, এটা বলে ইউনিফর্ম আছে। দেখো সব স্তম্ভ চিত্রগুলো সেম হাইটের, ঠিক আছে। আর হচ্ছে বাইমোডাল হিস্টোগ্রাফ, যেখানে দুটো ধরনের পিক দেখা দেয়। দেখো এইটা একটা পিক বাইমোডাল, আর এইটা আর একটা পিক, তাই না? একটা উঁচু একটা নিচু, একটা উঁচু একটা উঁচু একটা নিচু, এইটাকে বলা হয় বাইমোডাল হিস্টোগ্রাফ। ইউনিফর্ম মানে কি? ইউনিফর্ম মানে যতগুলো স্তম্ভ হবে সেই সব স্তম্ভগুলো কি সবগুলোই সেম হবে, হাইট সবগুলো সেম হবে। আর বাইমোডাল মানে দু ধরনের হাইট থাকবে, একটা লম্বা আর একটা বেঁটে, একটা লম্বা আর একটা বেঁটে, এটা হচ্ছে বাইমোডাল। আর হচ্ছে সিমেট্রিক হিস্টোগ্রাফ। সিমেট্রিক হিস্টোগ্রাফ মানে যেটা হচ্ছে কি মাঝখানটা থেকে ডান দিক বাঁ দিক সমান হবে, একদম, যেটা আমরা মানে সহজ কথায় যেটা আমাদের এনপিসি কে ফলো করবে, যেটাকে বলে সিমেট্রিক হিস্টোগ্রাফ। এটা হচ্ছে মাঝখানে উঁচু থাকবে আর এদিক থেকে সমান্তরাল ভাবে নিচু থাকবে দুদিকে, যেটা হচ্ছে আমাদের এনপিসি যেটা করে, নরমাল প্রবাবিলিটি কার্ভ যেটা করে, ঠিক আছে। আবার ওই রাইট স্কুইড বা পজিটিভ স্কুইড হিস্টোগ্রামে বেসিক্যালি মানে ডান দিকে ঝুঁকে থাকবে, ঠিক আছে, এভাবে। আর লেফট স্কুইডের ক্ষেত্রে বাম দিকে ঝুঁকে থাকবে, এগুলো আমরা পরে ক্লাসে আলোচনা করবো। বেসিক্যালি মানে যেগুলো আগের বার বলেছিলাম ওইগুলোই আছে, এটাকে বুঝে আর হচ্ছে ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাফ। হিস্টোগ্রাফের ক্ষেত্রে যখন আমরা ফ্রিকোয়েন্সি ইউজ করি বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারি, আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা হিস্টোগ্রাম মানে বেসিক্যালি ক্যালকুলেট করি আর কি। আর একটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে ক্যালকুলেট করা হয় বলো তো, জানো? রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে যখন ফ্রিকোয়েন্সিকে আমরা টোটাল নাম্বার দিয়ে আমরা মানে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই এফ ডিভাইডেড বাই এন। ধরো এখানে দেখো, এখানে টোটাল নাম্বার কত আছে, এন কত, এখানে
2 1 3 3 3 2 1 3 3 3 6 3 9 10 10, ঠিক আছে? এই 10 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 0.10 পাবো। তাহলে এইটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। 2 দিয়ে ভাগ, এই দেখো 2 তো 2 ফ্রিকোয়েন্সি, তাহলে 2 দিয়ে ভাগ করে মানে 20 পাচ্ছি। 3 আছে, 30 30 10, এভাবে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করি। এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাফের ক্ষেত্রে আমরা সিএমএফ বের করে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও বের করি, ঠিক আছে? এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাহায্যে আমরা হিস্টোগ্রাফ তৈরি করি, ঠিক আছে? এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাহায্যে যখন আমরা হিস্টোগ্রাফ তৈরি করব, তার উপর বেস করে কিন্তু মানে তখন আমাদের সিএমএফ লাগবে। সিএমএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি স্কোর যেটা লাগে, জানো তো? সিএমএফ বের করে কি করে? সিএমএফ, এটার যদি সিএমএফ হয় এটা কি হবে 1, তারপরে কি এটার সঙ্গে পরের স্কোরটা যোগ করতে হবে 3, 3 এর সঙ্গে আবার পরের স্কোরটা যোগ করতে হবে 3 3 6, তবে 6 এর সঙ্গে 9। আচ্ছা, এখানে আরেকটা ছিল মনে হয়, ছোট কেটে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এটা টোটাল নাম্বার 9 আছে, তাহলে এন বেসিক্যালি 9। এভাবে আমাদের স্তম্ভচিত্র তৈরি করতে হবে। এটা আমরা এতে আলোচনা করব। তো এই বিষয়গুলো থাকে। এবারে হিস্টোগ্রাফ কখন ইউজ করা হয়? যখন মানে বেসিক্যালি ডেটাগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করা আছে, কোন প্যাটার্নে ডিস্ট্রিবিউট হয়েছে সেটা জানার জন্য আমাদের কিন্তু হিস্টোগ্রাফ ইউজ করা হয়। টু ডিটারমাইন প্রসেস স্যাটিসফাইড কনজিউমার নিডস, কনজিউমারের নিডস স্যাটিসফাইড করার জন্য এটা বেসিক্যালি দীর্ঘ সময় ধরে এই হিস্টোগ্রাফ তৈরি করা হয়। এবং ইজিলি বেসিক্যালি ওই কমন যে সুবিধা এই বিষয়গুলো এখানে থাকে আর কি, ঠিক আছে? তো এর হিস্টোগ্রাফ এবং বার গ্রাফের মধ্যে ডিফারেন্স কি? প্রথম ডিফারেন্স হচ্ছে হিস্টোগ্রাফ ডিসক্রিট ক্যাটাগরি, তাই না? এই সরি, বার গ্রাফ এবং হিস্টোগ্রাফের মধ্যে ডিফারেন্স কি? বার গ্রাফ কি ক্যাটাগরি থাকে? ডিসক্রিট ক্যাটাগরির মধ্যে থাকে না, বিচ্ছিন্ন ক্যাটাগরির মধ্যে, একটা স্তম্ভ আর একটা স্তম্ভ থেকে আলাদা। আর হিস্টোগ্রাফ হচ্ছে কন্টিনিউয়াস ক্যাটাগরি এবং ইন্টারভেল ক্যাটাগরির মধ্যে থাকে, ঠিক আছে? ইন্টারভেল এবং কন্টিনিউয়াস এর মধ্যে ক্যাটাগরি থাকে, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি ক্যাটাগরিক্যাল এবং ডিসক্রিট, মানে বেসিক্যালি ডেটা টাইপ কি নমিনাল এবং অর্ডিনাল, এগুলোর উপর বেস করে। আর এখানে বেসিক্যালি ইন্টারভেল স্কেল, কন্টিনিউয়াস, ইন্টারভেল স্কেল, ডিসক্রিট, এগুলোর সাহায্যে করা হয়। বার গ্রাফ কিভাবে হতে পারে? হরাইজন্টালি হতে পারে আর ভার্টিক্যালি হতে পারে, কিন্তু হিস্টোগ্রাফ সাধারণত আমরা ভার্টিক্যালি করি। এই সুবিধা অসুবিধাগুলো আছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে। এরপরে আমরা চলে যাচ্ছি পাই চার্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে প্রশ্ন আছে, পাই চার্ট। তো পাই চার্ট কি? পাই চার্ট হচ্ছে, এবং সবচেয়ে বেসিক্যালি আমরা যে হিস্টোগ্রাফ থেকে সবচেয়ে বেশি আমরা বুঝতে মানে যে চার্ট থেকে মানে যতগুলো প্রেজেন্টেশন আছে সবচেয়ে সহজভাবে বুঝতে পারি কোন চার্ট থেকে, জানো? পাই গ্রাফ। ক্যালকুলেশন করে বের করতে কঠিন, কিন্তু খুব সহজভাবে তুমি বিষয়গুলো কিন্তু বুঝতে পারবে পাই চার্ট থেকে। পাই চার্ট থেকে বা পাই গ্রাফ। পাই চার্ট বা পাই গ্রাফ মানে কি? এখানে একটা বৃত্ত থাকে, নাম্বার অফ বৃত্ত। দেখো এইটা দেখো, নাম্বার অফ স্টুডেন্ট, একটা স্কুলের স্টুডেন্ট 25% কি টোটাল স্টুডেন্টের 25% ফুটবল খেলে, 17% ক্রিকেট খেলে, 12% ব্যাডমিন্টন খেলে, 5% হকি খেলে, এবং অন্যান্য যে স্পোর্টস গুলো আছে সেগুলো হচ্ছে 41%। সবচেয়ে ইজিলি এটা যাকে বলবে সেই বলে দেবে, তাই না? তো পাই গ্রাফ হচ্ছে এটাই, যে এখানে খুব সহজে আমরা বিষয়গুলোকে করতে পারি। এই জন্য এটা খুব পপুলার, এবং অ্যাট এ গ্লান্স একটা সামগ্রিকভাবে বিষয়গুলোকে বোঝার জন্য পাই গ্রাফটা হচ্ছে সবচেয়ে ইজিয়ার। হ্যাঁ, কমপ্লেক্স ইনফরমেশন গুলোকে, জটিল ইনফরমেশন গুলোকে যখন সহজভাবে উপস্থাপন করার জন্য পাই গ্রাফটা হচ্ছে কিন্তু। তো এখানে একটা পাই চার্টের এক্সাম্পল দেওয়া আছে, যেখানে 200 জন স্টুডেন্ট, একটা স্কুলের 200 জন স্টুডেন্ট যাদের ফেভারিট স্পোর্টস জিজ্ঞেস করা হয়েছিল, 25% 200 জনের 25% স্টুডেন্ট বলছে যে আমাদের ফুটবল খেলতে ভালো লাগে, 41% স্টুডেন্ট বলছে আমাদের অন্যান্য খেলা খেলতে ভালো লাগে, 17% বলছে আমার ক্রিকেট খেলতে ভালো লাগে। এই হচ্ছে যেটা। এইবারে এই 25% মানে কতজন? কি করে বের করবেন? এইরকম ভাবে প্রশ্ন আছে, পাই চার্ট থেকে আসে প্রশ্ন এরকম চার্ট দেওয়া থাকবে, তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এখানে যদি বলা হয় 25% ক্রিকেট খেলতে ভালোবাসে, এই সরি ফুটবল খেলতে ভালোবাসে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বলে দিতে হবে, তবেই বের করা যাবে। টোটাল নাম্বার বললাম তো, টোটাল নাম্বার স্টুডেন্ট কত? এখানে বললাম 200। আচ্ছা, একদম টোটাল নাম্বার তো দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে। তাহলে 50 জন।
তাহলে 200। তাহলে আমাদের কি করে বের করতে হবে যে ফুটবল খেলে 25 ডিভাইডেড বাই 100 ইন্টু n, 200। তাই তো, n মানে 200। তাহলে 25 ডিভাইডেড বাই 100 ইন্টু 200, তাহলে 100 দুগুণে 200 মানে 50। তাহলে 200 জনের মধ্যে কতজন? 50 জন স্টুডেন্ট। এগুলো থেকে এরকম ভাবে প্রশ্ন আছে যে 50 জন স্টুডেন্ট কি করে? ফুটবল খেলে। 17% মানে কি? 34 37 জন। 17 বাই 100 ইন্টু 100, এই সরি ইন্টু 200 বাই n, তাহলে 34 জন। ব্যাডমিন্টন খেলে কত? 12%, 12 ডিভাইডেড বাই 100 ইন্টু 200, 24 জন। হকি 5 জন এবং 42 জন। তো বেসিক্যালি এইভাবেই থাকে। এইবারে এখানে আমাদের সবচেয়ে যেটা সমস্যা হয়, ধরো তোমাকে দিয়ে দিল এই চারটা, তোমাকে দিয়ে দিল বা তোমাকে সংখ্যাগুলো দিয়ে দিল যে একটা স্কুলে নাম্বার অফ স্টুডেন্ট কতজন থাকে, কতজন নাম্বার অফ স্টুডেন্ট আছে। ধন্য বললো আমার একটা স্কুলে 200 জন স্টুডেন্ট আছে। n 200, তার মধ্যে ফুটবল খেলে 50 জন, ব্যাডমিন্টন খেলে 24 জন, তো এইটাই বলে দিল। হকি খেলে মানে এইটা বললো তোমার, ক্রিকেট খেলে 34 জন, ফুটবল খেলে 50 জন, 24 জন ব্যাডমিন্টন খেলে, হকি খেলে 10 জন এবং 12 জনই করে। এটা যদি পাই চার্ট বানাতে বলে তুমি কিভাবে বানাবে? সে প্রথমে পার্সেন্টেজ বের করে নিয়ে যে পার্সেন্টেজ বেরোবে সেটাকে ইনটু 3.6 দিয়ে মাল্টিপল করে দিলেই ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে, সেটা পাই চার্টে কনভার্ট হয়ে যাবে। একদম। তাহলে প্রথমে আমাকে যদি এরকম চার্ট থাকে, n দেওয়া থাকে, তাহলে আমি নাম্বার অফ স্টুডেন্ট বের করতে পেরেছি। এবার নাম্বার অফ স্টুডেন্ট বের থাকলে সেখান থেকে পার্সেন্টেজ কিভাবে বের করব? যদি বলে 34, তাহলে আমাদের 34 বাই 200 ইন্টু 100, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে দেখবে এটা 100 দুনে এবং 17 দুগুণে 34, 17%। এভাবে পার্সেন্টেজ বের করি তো আমরা। 50 যদি হয় 50 ডিভাইডেড বাই 200 ইন্টু 100, মানে বেসিক্যালি 25%। এইভাবে পার্সেন্টেজ গুলো বেরিয়ে আসবে। এইবার আমার পার্সেন্টেজ বেরিয়ে এলো, এইটা বেরিয়ে এলো পার্সেন্টেজ 25%, 17%, 12%, 5%, 41%। এইবারে আমি একটা বৃত্ত আঁকলাম, আমি একটা বৃত্ত এইভাবে মেজার করলাম, কিন্তু এভাবে আমি একটা বৃত্ত পরিমাপ করলাম। এইবারে কিন্তু আমি এই যে 25% বলছি, আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে রাখবো কি করে? এটা বের করব কিভাবে? এই পয়েন্ট গুলো আমি বের করবো যে 25% এই অ্যাকুরেট এর মধ্যে পড়বে। আমি বিন্দুগুলো কোথায় কিভাবে বের করবো? সেটার জন্য আমাদের কি করতে হয়, এই পার্সেন্টেজকে ধরো 25 বেরিয়েছে তো 25 ইন্টু 3.6 গুণ করে দিতে হয়। তাহলে 25 থেকে 3 গুণ করলে 25 3 75, আর কত? এই 76.5। এবার এখানে তোমাকে 76.5 ডিগ্রি, এটা কি ডিগ্রি, 76.5 ডিগ্রি। এইবারে বলছো, এবার বলো তো কেন 3.6 দিয়ে গুণ করলাম আমরা পার্সেন্টেজকে? বৃত্তের পরিধি হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি। একটা বৃত্ত মানে কি? এই যে বৃত্তটা এর পরিধি কত? 360 ডিগ্রি, 360 তাই ডিগ্রি। না? এইবারে 360 ডিগ্রি মানে এইটাকে যদি তুমি 100% কনভার্ট করো, 360 ডিভাইডেড বাই 100 কত বেরোবে? 3.6। তাহলে এর একটা ডিগ্রি বা মানে এটাকে যদি আমি 100% কিনি, এটা দেখো বৃত্ত মানে কি, এই সার্কুলার মানে কি, টোটাল কত পার্সেন্ট বেরোবে? সব মিলিয়ে 100% বেরোবে তো। দেখো 41, 25, 17, 12, 5 যোগ করে নাও, 100 বেরোবে। বৃত্তর ভেতরটা কিন্তু এখানে আমাদের 100% এর মধ্যে যুক্ত করতে হবে। এবার এই 360 ডিগ্রিকে যদি 100% ভাগ করো, 100 ভাগে ভাগ করো, তাহলে প্রতি ভাগের জন্য 3.6 লাগবে। তাহলে এখানে 17 ভাগের জন্য কত লাগবে? এখানে আমরা 17%-এর জন্য 1%-এ কত লাগে? কত ডিগ্রি লাগে? 51.6। তাহলে 1%-এর জন্য 3.6, তাহলে 17%-এর জন্য 17
ইন্টু 3.6 যে বলছে 51%, তাই তো? 51 ডিগ্রি। তাহলে বেসিক্যালি এই যে পরে এইখান থেকে এইখানে যেটা শেষ হয়ে গেছে সেখান থেকে 51 ডিগ্রি আমাদের যতটা আসবে সেইখানে আমি আমার আরেকটা বিন্দু দেবো, দিয়ে এখানে আমি এটা যুক্ত করবো। তাহলে এই পোর্শনটা বা এই স্লাইসটা মানে পিজা ভাগের মতো হয় আর কি বেসিক্যালি, মানে এটা বোঝানোর জন্য এই পিজার উদাহরণটা দেওয়া হয়। তাহলে এই পিজার এই স্লাইসটা হচ্ছে আমার এত ডিগ্রির মতো, এইভাবে পয়েন্ট গুলো বসিয়ে আমাদের সরল রেখা টেনে যুক্ত করতে হয়, ঠিক আছে? তবে আমরা বের করতে পারবো, না হলে কিন্তু আমরা পারবো না, ঠিক আছে? বুঝতে পারলাম বিষয়টা? তো এই মানে পাই চার্টেরও কতগুলো টাইপস আছে। টাইপস কি? এখানে সূত্রগুলো দেওয়া আছে যে পাই চার্ট বের করার ফর্মুলা কি, ফ্রিকোয়েন্সি এবং টোটাল ফ্রিকোয়েন্সি ইন্টু 100 ডিভাইডেড বাই 100 এভাবে বের করা হয়। 360 ডিগ্রি প্রয়োজন হয়, একটা ডিগ্রি 3.6 ডিগ্রি করে হয়, এই জন্য বেসিক্যালি এটাকে ইউজ করা। তো এর 3D পাই চার্ট হয়, যেখানে আমরা 3D পাই চার্টের মাধ্যমে 2 ডাইমেনশনাল মাধ্যমে করি। হ্যাঁ, ডগ হান্ট চার্ট, সিমিলার পাই চার্ট বাট হোল ইন ক্যারেক্টার, ঠিক আছে? এক্সপোনেন্ট পাই চার্ট হয়, নেস্টেড পাই চার্ট হয়, রিং পাই চার্ট হয়, এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পাই চার্ট গুলো হয়, ঠিক আছে? তো পাই চার্ট বের করার আমরা এই ফর্মুলা পেলাম। মানে এখান থেকে দু ধরনের প্রশ্ন আছে। যদি তোমাকে এরকম পার্সেন্টেজ দেওয়া থাকবে, এন দেওয়া থাকবে, তোমাকে নাম্বার অফ স্টুডেন্ট বের করতে হবে, নইলে নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া থাকবে, সেখানে তোমাকে পার্সেন্টেজ বের করতে হবে, নইলে কতটা ডিগ্রির মধ্যে বিলং করবে সেইটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে যদি বলো এইটা এটা একটু বের করে দেখে না হোক, কতজন বলেছে এন কত ওখানে? 100। আচ্ছা, এখানে ধরে নাও এখানে 300 জন লোক আছে, এন এখানে 300 জন লোকের মধ্যে 5% ড্রামা পছন্দ করে, হ্যাঁ, নাটক দেখতে পছন্দ করে, মানে সিনেমার মধ্যে ড্রামাটিক্যাল সিনেমাগুলো দেখতে পছন্দ করে। মানে কতজন? তাহলে কতজন স্টুডেন্ট পছন্দ করে? 15 জন। কি করে বের করবে? 5 ইন্টু 100, 5/100 ইন্টু 300, 3 5 3 15, তাহলে 15 জন। এই 5% মানে কত? 15 জন। এই 25% মানে 75, 15 5 75 জন। এই 20% মানে 60 জন। এই 20% মানে 60 জন। আর এই 30% মানে 70 জন। এভাবে বের করতে পারো। বা এখানে যদি টোটাল নাম্বার দেওয়া থাকে, যেখানে 70 জন, এখানে 60 জন, এখানে 60 জন, এখানে 75 জন, এখানে 15 জন, তার যদি পার্সেন্টেজ বের করতে হয় তখন তোমাকে কি করতে হবে? ধরো আমি 60 জনের পার্সেন্টেজ বার করবো, তাহলে 60 ডিভাইডেড বাই 10 বা 300 ইনটু 100, ঠিক আছে? তাহলে বেসিক্যালি এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 3 এবং কত হয়ে যাচ্ছে? 30% হচ্ছে, 60 হওয়ার কথা ছিল। 15 15 30 20% হবে। 3, হ্যাঁ 3 দুগুণে 6, হ্যাঁ 20% হয়ে গেল, ঠিক আছে? একই রকম ভাবে তাহলে আমাদের যদি নাম্বার দেওয়া থাকে আমরা সেখান থেকে পার্সেন্টেজ বের করবো, এবং এই জায়গা থেকে প্রশ্ন আসবে। এইরকম ভাবে প্রশ্নগুলো আছে যে নাম্বার অফ পিপল হু লাইক কমেডি, কত নাম্বার এই পাই চার্ট থেকে, বেসিক্যালি পাই চার্ট থেকে একটা প্রশ্ন আসেই, ঠিক আছে? এখানে এই যে ধরো প্রবলেম দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, এ গিভেন পাই চার্ট শো সাবজেক্ট অফ ইন্টারেস্ট ইন সাবজেক্ট ক্লাস, নাম্বার অফ স্টুডেন্ট বলছে যতজন স্টুডেন্ট আছে তার মধ্যে 25% স্টুডেন্ট জিওগ্রাফি পছন্দ করে, 21% ম্যাথ, সায়েন্স বাদ বাকিটা কত, সায়েন্স কত। তাহলে এখানে 25, এখানে 21, এই সায়েন্সটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তাহলে 25 25 34%, 54 10 64 66, 34%, তাই তো? আচ্ছা, 34% আমাদের এই জায়গাটা কিন্তু বিলং করছে, ঠিক আছে? এই দেখো প্রশ্ন লেখা আছে, যদি বলছে যদি if the student subject of interest, if 30 student subject of interest history, how many total students are
survey. If 30 student of inter are in, how many total student are survey? বলছে যদি 30 স্টুডেন্ট 30 জন স্টুডেন্ট ইতিহাসে থাকে, আচ্ছা তাহলে কত? 30 আচ্ছা এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 30, না টোটাল নাম্বার অফ 30 নয়, মানে 8% হচ্ছে 30 হচ্ছে আর কি। আচ্ছা 375 জন। তো বলছে অ্যাকর্ডিং টু গিভেন, মানে এখানে দেখো অ্যাকর্ডিং টু গিভেন কোশ্চেন, এই যে প্রশ্ন অনুযায়ী 8% টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত? 30। যদি 8% স্টুডেন্ট 30 জন হয়, 8% স্টুডেন্ট 30 জন হয়, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত জন হবে? 375। তাহলে বেসিক্যালি এইটাকে বের করতে হবে কিভাবে? 30 ইনটু বাই 8 ইনটু 100। 30 বাই 8 ইনটু 100 ইনটু 100। তাহলে বেসিক্যালি এইটা ক্যালকুলেশন করে নেবে। তো 30% মানে 100, মানে এটা যদি হয় তাহলে 375। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত? 375। তাহলে আমাদের এরকম ভাবে প্রশ্ন আসবে, যদি যে ধরো দেখা গেল এখানে বলা হলো যে 25% মানে 25 জন, এখানে যদি বলা হয় 25% মানে 25 জন, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত? 100 জন। একদম। তাহলে বেসিক্যালি 25 বাই 25 ইন্টু 100, তার মানে 100 জন। 100 জন হচ্ছে আমার টোটাল। তো এইভাবে আমরা কিন্তু একটা ইনফরমেশন থেকে আমরা বের করতে পারবো। হ্যাঁ, এখানে বলছে হুইচ সাবজেক্ট মোস্ট লাইক, কোন সাবজেক্ট সবচেয়ে বেশি লোক পছন্দ করছে? সায়েন্স স্যার। সায়েন্স 34। এবার যদি বলে এটা কতজন, তাহলে আমরা এর কত পেয়েছিলাম? 375। 375 এর 34% মানে 37 বাই ওই 350 × 34/100 কত বেরোচ্ছে? 375 এর 34% হচ্ছে পয়েন্টে আছে, তাই তো? পয়েন্টে মানে হ্যাঁ 34% মানে হচ্ছে তোমার ওই 125 হচ্ছে 30%, 125 হচ্ছে 30%, আর 37 এর হাফ কত? মানে 127-128 জন হবে আর কি। ওই 114 পয়েন্ট সামথিং, 114 পয়েন্ট। না স্যার 127.5 হবে। হ্যাঁ 114 কেন হবে? আরে এর যদি তোমার 30% হয় 125 হচ্ছে 30% হবে। 125 হচ্ছে 30%। স্যার প্লেন স্যার 34 কে 3.75 দিয়ে মাল্টিপল করে দিলেই হয়ে যাবে। 34 কে হ্যাঁ স্যার 3.75 স্যার 3. হ্যাঁ অভিষেক স্যার ঠিকই বলেছে। ওই 8% সমান 8% সমান সমান ওটা যদি 30 করি তাহলে 1% সমান সমান 3.75 পাওয়া যাচ্ছে। এবার যে পার্সেন্টই বলুক না কেন ওই ওটা দিয়ে গুণ করে দিলেই তো সব পেয়ে যাবে, এত ক্যালকুলেশন দরকার নেই। হ্যাঁ একদমই তাই, একদমই তাই। কারণ পার্সেন্টেজ মানে সহজভাবে বের করার জন্য হ্যাঁ ধরো 8% সমান সমান 30, তাহলে 1% সমান সমান 3.75। এবার ওখানে যদি আমি 34, 35, 37 যাই দিক না কেন ওটা দিয়ে ইনটু করলে আমার পুরো চলে আসবে ওটা। এত একদমই তাই, একদমই তাই। হ্যাঁ একদম, মানে আমাদের ওই মানে বেসিক্যালি হ্যাঁ মানে আমরাও এরকম ভাবে করি যে 10% বের করা, 1% বের করা, মানে বেসিক্যালি পার্সেন্টেজ বের করার জন্য কি করতে হয় জানো তো? প্রথমত হচ্ছে যে আমাকে কয়টা পার্সেন্টেজ বের করে নিতে হয়। ধরো 500 জন আছে, 500 জনের থেকে যদি এই ডিজিটটা বাদ দাও, এই শূন্যটা, তাহলে কিন্তু 10% চলে আসবে। 500 জনের 10% মানে কত? 50 জন। এই শূন্যটা বাদ দিয়ে দেবে, এই শূন্যটা দিয়ে দিলে 1% চলে আসবে। ঠিক আছে, 500 জনের মানে ওইগুলো কতগুলো মানে এই করতে হয়। 500 জনের যদি বলে মানে 50%,
250 জন, 25%, 112, 13 জন, 125, এই সরি হ্যাঁ 125 জন। এরকম ভাবে আমরা বেসিক্যালি কতগুলো পার্টে ভাগ করে নিই, 1% বের করা, 5% বের করা, 10%, 25%, 50%, এই কতগুলো পার্সেন্টেজ যদি আমরা বের করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। হ্যাঁ একদম এইভাবে সব থেকে 1% বার করলেই আমরা যা পার্সেন্ট দিক সব বেরিয়ে যাবে। একদম একদম এটা একটা ভালো, একদম 1% বের করে নিলে যে 1% কত হচ্ছে সেটা বের করে নিলে কিন্তু আমরা সবগুলো পার্সেন্টেজ বের করে গুণ করলে বেরিয়ে যাবে, একদমই তাই। ঠিক আছে, এবং বলছে হুইচ সাবজেক্ট ডিসলাইক মোস্ট, এখানে কোন সাবজেক্টটাকে সবচেয়ে বেশি অপছন্দ করা হচ্ছে, কম সবচেয়ে বেশি অপছন্দ কোনটা করছে, পার্সেন্টেজ কম। তো এইভাবে পাই চার্টের মধ্য দিয়ে আমরা কিন্তু পপুলার পাই চার্ট এরকম ভাবে এই সব মানে প্রচুর পার্সেন্টেজ দেওয়া থাকে। তো এই পাই চার্টের কিন্তু বিষয় আছে। এইবার হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, যে আমরা লাইন গ্রাফ এঁকেছিলাম তার একটা গুরুত্বপূর্ণ পার্ট ফ্রিকোয়েন্সি পলিগন। Frequency polygon is another show of frequency distribution on graph. In addition of beginning the alternative for histograph. Histograph এর আরেকটা অল্টারনেটিভ সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন কি করা হয়, এখানে বেসিক্যালি আমাদের ডেটাগুলোর উপর বেস করে কি করা হয় বলতো, ডেটাগুলোকে আমাদের যুক্ত করা হয় এবং নাম্বার অফ এই দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি পলিগনের মানে লাইন চার্টেরই একটা টাইপ আর কি ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে, আচ্ছা ফ্রিকোয়েন্সি পলিগন তো স্কোর দিয়ে দিয়ে বার করা। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি পলিগন। সাধারণত কন্টিনিউয়াস ডিসক্রিট দুরকম ভেরিয়েবলের ক্ষেত্রে হ্যাঁ আমরা ফ্রিকোয়েন্সি পলিগন ইউজ করতে পারি। মানে আমরা বার গ্রাফ এবং হিস্টোগ্রাফের মধ্যে কি হচ্ছিল, বার গ্রাফ কি করছিল, বার গ্রাফ ডিসক্রিট এবং হিস্টোগ্রাফ কন্টিনিউয়াস সিরিজের ডেটাগুলোকে করেছিল। তো এই বার গ্রাফ এবং হিস্টোগ্রাফ দুটোর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে দুটোরই যাতে সুবিধা হয় বা দুটোকে কম্বাইন করে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি পলিগনের উপর যদি আমরা টেবিল তৈরি করি তাহলে এখানে ডিসক্রিট ডেটা থাকুক বা কন্টিনিউয়াস ডেটা থাকুক আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। লেখচিত্রের এটা সুবিধা বা এই আয়তলেখের অসুবিধা কি বলতো, এই গ্যাপ থাকে এইখান থেকে এইখানটায় বড় ছোট ডিসক্রিট মানে আলাদা আলাদা, আর একসঙ্গে করতে গেলে এই হিস্টোগ্রাফ করতে হচ্ছে। তো এই বার গ্রাফ এবং হিস্টোগ্রাফ এই দুটোকে কম্বাইন করে আমাদের এরকম ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করা হয়। ঠিক আছে, আর এগুলো আলোচনা করছি না, পারবে এগুলো নিশ্চয়ই। এরপরে আর গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ওজাইভ বা ওজাইভ কিউমুলেটিভ পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি গ্রাফ। তো বেসিক্যালি আমরা এই যে ফ্রিকোয়েন্সি পলিগন দেখলাম, এখানে কি বেসিক্যালি ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা যোগ করে মানে অ্যাড করে করে ফ্রিকোয়েন্সি গুলোকে বসিয়ে ধরো এখানে ক্লাস ইন্টারভেল 5, 10, 15, 20 এরকম 35 দেওয়া আছে। এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে ওয়াই এক্সিসে, যে এক সেকেন্ড দাঁড়াও তো, হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো ঠিক আছে। তো যাই হোক, তো এরপর ওজাইভ এই জায়গা এইটা গুরুত্বপূর্ণ। তো বেসিক্যালি কিউমুলেটিভ পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি বা ওজাইভ কি বলে বলতো, এর সুবিধা কি বলতো, ওজাইভ হচ্ছে যে আমাদের মানে এই ফ্রিকোয়েন্সি পলিগনের আর একটা টাইপস হচ্ছে যে আমাদের সিএমএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন হয়। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন কিরকম, ধরো এখানে এর যদি তোমাকে একটা ফ্রিকোয়েন্সি পলিগন বের করতে হয় তুমি কিভাবে বের করবে, এই ডেটার উপর বেস করে ধরো 5, 10, 15, 20, 25, 30 এই 5-এর কত, এদিকে যদি তুমি এই অক্সে কি দাও ধরো 5, 10, 15, 20, 25, 20 পর্যন্ত হাইয়েস্ট থাকবে। তাহলে দেখো এই 0 থেকে 5-এর মধ্যে এই 5 আছে, তারপরে 12 আছে 10-এর মধ্যে, 12 মানে 10 আর 15-র মাঝখানটায় বসবে, তারপরে 15 আছে, তারপরে ধরো 20 আছে, 20-র পর দেখো আবার 17-এর পর ধরো আবার 11। তাহলে বেসিক্যালি এটা এরকম যদি প্লটগুলোকে যুক্ত করো তাহলে উঠে যাবে আবার নেমে যাবে, তাই না? বেসিক্যালি এইরকম টাইপের কার্ভ তৈরি হবে, উঠে যাচ্ছে নেমে যাচ্ছে। ঠিক আছে,
এইবারে যদি এখানে মাঝে কোথাও জায়গায় জিরো হয়ে যায় কি হবে? লাইন গ্রাফের সমস্যাটা হচ্ছে এটা, যদি এখানে মাঝে কোনো পরিসংখ্যায় যদি ধরো জিরো হয়ে যেত, ধরো 15 থেকে 20 মতো, হয়তো বাস্তবে সেটাই হয়তো যে 15 থেকে 20 একজনও পায়নি, কেউ জিরো পেয়েছে, তাহলে এটা এখানটা এরকম একটা চিত্র হয়ে থাকতো, আবার একটা এখানে গ্যাপ থাকতো, এখানে একটা এরকম চিত্র, তাই নাকি? তো এইটা কিন্তু হবে না। এই জন্য আমাদের কি করা হয়, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ইউজ করা হয়, সিএমএফ যেটাকে বলে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি করে, এই যে এইখানটা যদি জিরো থাকতো, ধরে নাও ওখানে জিরো আছে, এই 20 জায়গায় জিরো আছে, তাহলে এর জন্য এটা কি করা হয়, সিএমএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা হয়। 5 এর সঙ্গে এটা যোগ করতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে 12 5 18, 17 তাই তো? 17 17 15 হচ্ছে 15 15 30 32, আর এটা যদি জিরো থাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি হবে এখানে? 32 হয়ে যাবে। 32 হয়ে যাবে, এবং তার সঙ্গে 17 যোগ করলে 32, 49 এখানে 7 আর 9 49 49 এর সঙ্গে 11 যোগ করলে 60, তাহলে এন বেসিক্যালি 60 হচ্ছে, তাহলে 60 হয়েছে। এইবারে যদি তুমি করো, এবার কোন জায়গায় কি হবে, ধরো একটা পয়েন্টে 5 হবে, একটা পয়েন্ট 17 হবে, আর একটা পয়েন্ট 32, দুটো পয়েন্টই 32 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর একটা পয়েন্ট 49, আর একটা পয়েন্ট 60, তাহলে বেসিক্যালি এখানে কোনো গ্যাপ হলো না, হলো না। এবং এই ফ্রিকোয়েন্সি মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি হয়, এভাবে এটা কিন্তু সবসময় আপওয়ার্ড হয়, সবসময় উপরের দিকে উঠে চলে যায়, ঠিক আছে? আর এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা যখন আমরা পার্সেন্টেজ করে দিই, কিউমুলেটিভ পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি করে দিই, তখন সেটাকে বলা হয় কি, ওসাইভ। ওসাইভ ইজ এ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ that is that data set obtained by the individual through representation of cumulative frequency distribution. আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে উপর বেস করে যে গ্রাফ তৈরি করি তাকে আমরা বেসিক্যালি ওসাইভ বলি, ঠিক আছে? এটা বেসিক্যালি ওটাকে আমরা পার্সেন্টেজ হিসেবে কনভার্ট করে দিই, ঠিক আছে? এটা বেসিক্যালি এই মানে ওসাইভের দুটো টাইপস হয়, লেস দেন ওসাইভ আর মোর দেন ওসাইভ। লেস দেন ওসাইভ কি? লেস দেন ওসাইভ হচ্ছে increasing class slopes from left to right, লেফট থেকে রাইটের দিকে বাড়তে থাকবে। কি হবে? লেফট থেকে মানে লেফট মানে বাম দিক থেকে ডান দিকে বাড়তে থাকে, এটাকে বলে লেস দেন ওসাইভ, এটাকে বলে লেস দেন ওসাইভ বলছে, ঠিক আছে? আর মোর দেন ওসাইভ কি? মোর দেন ওসাইভ হচ্ছে ওপর থেকে নিচের দিকে আসবে। লেস দেন ওসাইভ মানে কি, নিচ থেকে ওপরের দিক করে যাবে, মানে ছোট থেকে বড় যাবে, আর ওপর থেকে নিচের দিকে আসবে, সেটা হচ্ছে মোর দেন ওসাইভ, ঠিক আছে? এবং সেটাকে যখন আমরা বেসিক্যালি পার্সেন্টেজে কনভার্ট করে দিই, তখন সেটাকে বলা হচ্ছে ওসাইভ। ওসাইভ মানে এই কিউমুলেটিভ পার্সেন্টেজে, মানে সেটাকে আমরা পার্সেন্টেজে করে দিই, যেরকম বৃত্ত আঁকার ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ করে দিয়েছিলাম না। ধরো আমি বললাম যে লাস্ট 60 জন স্টুডেন্ট, দাঁড়াও এখানে কোথাও বলা আছে কি? ওসাইভ এখানে বেসিক্যালি নেই মনে হচ্ছে, এইগুলো তোমাদের শেয়ার করে দেবো। ওসাইভ আছে এখানটা, বেরিয়ে গেল স্যার, বেরিয়ে গেল, পড়ে আছে। হ্যাঁ একদম, হ্যাঁ। তো দিস ইজ এ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। এই ওসাইভকে বেসিক্যালি একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বলা হয়। এই কার্ভ অবটেন বাই মেকিং ইউজ অফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইনস্টেড অফ সিম্পল ফ্রিকোয়েন্সি। সিম্পল ফ্রিকোয়েন্সির পরিবর্তে এটা কি করে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করে আর কি, ফ্রিকোয়েন্সি নিয়ে এটাকে পরিমাপ করা হয়, এবং এখানে মানে 100% স্কেলের মধ্যে যুক্ত করে দেওয়া হয়, পার্সেন্টেজ দিয়েও করা হয়, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করে সেখান থেকেও করা হয়। ধরো আমি বললাম 60-এর, ধরো আমি বললাম 60 জন আছে, 60 জনের প্রথম যে 5 জন তারা 10-এর মধ্যে বিলং করছে, 10 জন 20, হ্যাঁ 15 জন 30, তাহলে কত হলো, 30 20 50 60 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে 10 জন 60-এর মধ্যে 10 জন 5-এ বিলং করছে, মানে কত পার্সেন্ট বিলং করছে?
10 into 100 তো? ও সরি 10 বাই 60, হ্যাঁ, into 100। তাহলে বেসিক্যালি এইটা হচ্ছে তোমার কত হবে এটা? ওই 16 মতো হবে নাকি? 16.66। আচ্ছা 16.6। তাহলে বেসিক্যালি এভাবে আমরা যদি 16.6 তারপরে 20 যদি দেখি তাহলে 20 হবে কত? 32.12 মানে 33.2 33.2 হবে। তারপরে যদি 30 দেখি তাহলে মানে 33 ওই 16 ইন্টু 6 50-55 এরকম হবে বেসিক্যালি। 55 60 জন আছে, 30 মানে অর্ধেক হয়ে যাবে, 50%। হ্যাঁ হ্যাঁ 30 অর্ধেক 50% হয়ে যাবে। তো এইভাবে আমরা বেসিক্যালি এইটাকে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভটাকে আমরা এভাবে তৈরি করি, ঠিক আছে? তো এই ডায়াগ্রাম গুলোকে আমরা এই আচ্ছা হ্যাঁ লাইন ডায়াগ্রাম, হ্যাঁ ওগুলো তো বললাম আচ্ছা ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম, হ্যাঁ এইটা দেখো, এটা গুরুত্বপূর্ণ। 1 ডাইমেনশনাল ডায়াগ্রাম কোনগুলো? লাইন গ্রাফ এবং বার গ্রাফ, এগুলোকে আমরা 1 ডাইমেনশনাল মানে ডায়াগ্রাম বলি, ঠিক আছে? আর 2 ডাইমেনশনাল হচ্ছে বা যাকে আমরা এরিয়া ডায়াগ্রাম বলি, সেটা হচ্ছে পাই, এই যে পাই ডায়াগ্রাম বা পাই চার্ট, এটাকে কি বেসিক্যালি এরিয়া ডায়াগ্রামও বলে থাকি। 3 ডাইমেনশনাল ক্ষেত্রে এগুলো ইউজ করে পিক্টোগ্রাম মানে অ্যাকচুয়াল পিকচার দিয়ে বা ছবি দিয়ে যে ডায়াগ্রাম গুলো আঁকা হয় সেটা হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে থাকে। এই সাব ডিভাইডেড বা কম্পোনেন্ট বা ডায়াগ্রাম এই জায়গাগুলো থাকে, মাল্টিপল গ্রুপ, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা আলোচনার বিষয়। তো এখান থেকে আমাদের সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু আমাদের এই জায়গাগুলো থেকে আসে। ইনফরমেশনের মানে এই পাই চার্ট থেকে তুমি একটা প্রশ্ন অবশ্যই পাবে, পাই চার্ট থেকে আসে, প্রতিবারই আসে, এবং যে কোনো ধরনের পরীক্ষা হয়, কম্পিটিটিভ হোক, যেই ধরনের মানে এন্ট্রান্স হোক, ইউনিভার্সিটি এন্ট্রান্স হোক, সেটের পরীক্ষার ক্ষেত্রেও প্রচুর পরিমাণ পাই চার্ট থেকে ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রেও প্রশ্ন আসে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়, ঠিক আছে? তোমাদের আমি এই পিপিটি গুলো শেয়ার করে দেবো, আমি আগের ক্লাসে মানে ভুলে গেছিলাম তাহলে। তো এই পিপিটি গুলো শেয়ার করে দেবো, এবং এর পরের ক্লাসে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেশন হবে, এবং বাদ বাকি বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা স্ট্যাটিস্টিক্স এর পার্টটা শেষ করবো। এটা বৃহস্পতিবার ক্লাস হবে, তারপরে এই বৃহস্পতিবার ক্লাসটা করে আমি টার্গেট শিট দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, থ্যাংক ইউ।